আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা এই চ্যাপ্টারটি নিয়ে, এবং এই চ্যাপ্টারটি থেকে কিন্তু অবশ্যই তোমাদের এইচএসসিতে অ্যান্সার করতেই হবে, কারণ এখান থেকে যদি অ্যান্সার না করো তাহলে তোমার জন্য বেশি প্রেশার হয়ে যাবে, কারণ এখান থেকে দুইটা প্রশ্নও আসার সম্ভাবনা থাকে আসলে। তো এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করতেছি, চলো। এবং আজকে হচ্ছে আমাদের পর্ব 1, এবং এটার কিন্তু আরও পর্ব আসবে সামনে, দ্বিতীয় পর্ব। তো আমরা সরলরেখা চ্যাপ্টারের মধ্যে শুরুতেই প্রত্যেকবারের মতো জেনে নিই যে এই চ্যাপ্টার থেকে সিকিউতে যখন প্রশ্ন আসবে তখন আসলে কতে কোন প্রশ্নগুলো আসবে, খতে কোন ধরনের প্রশ্নগুলো আসবে এবং গতে কোন ধরনের প্রশ্নগুলো আসবে। তো শুরুতে আমরা সেটা জেনে নিয়ে আমরা সলভ করা শুরু করব। একদম শুরুতে দেখো আমাদের এই সিকিউ টাইপ, সরলরেখার সিকিউ টাইপের মধ্যে আমরা একদম দেখতে পাচ্ছি যে ক নম্বরে কোন ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে, ক নম্বর এবং এমসিকিউতে। যে কার্তেসীয় পোলার স্থানাঙ্ক, এগুলো আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। কার্তেসীয় একটি স্থানাঙ্ক দেওয়া থাকে, বলে পোলার স্থানাঙ্ক বানাও। পোলার দেওয়া থাকে, বলে কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ করো, এরকম বলা থাকে। তো হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তকারী এরকম জিনিসগুলো থাকে, বলবে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এরকম। এবং একই সাথে জিজ্ঞেস করছে কোনো বিন্দু ঢাল দিয়ে দেয়, বলে যে হ্যাঁ ঢাল নির্ণয় করো, এরকম। তো সেইটা আমরা এখান থেকে শিখবো খুবই সুন্দরভাবে প্রথমে। তারপরে আমাদের এখান থেকে খ নম্বরের জন্য আরও যে প্রশ্নগুলো আমাদের আসতে দেখা যায় যে বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণগুলো আমাদেরকে মাস্ট শিখতে হবে, জানতে হবে। অনেক প্রশ্ন আসে এই সরল রেখার সমীকরণ থেকে, এই পার্টটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এবং তার সাথে ত্রিভুজের ক্ষেত্রফল, মধ্যবর্তী কোণ, এগুলো দিয়েও দেখা যায় যে খ নম্বরে আমাদের প্রশ্ন আসে। আর গ নম্বরে সাধারণত দেখা যায় ইম্পর্টেন্ট একটা জিনিস, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এইটা রিলেটেড কিছু প্রশ্ন আমাদের আসে এবং অনেক বেশি। এমন হতেই পারে যে খ নম্বরেরটা গ নম্বরে আসছে, গ নম্বরটা খ নম্বরে আসছে, কারণ দুইটারই কিন্তু মার্ক সেম 4 নম্বর করে থাকবে। তো আমরা সেই সবগুলো জিনিস খুব সুন্দরভাবে দেখবো। যারা এই চ্যাপ্টার আগে একদমই পড়োনি, এই ক্লাসগুলো আসলে তাদের জন্যই আসলে। হ্যাঁ, তো আমরা ওভাবে করেই বোঝাচ্ছি। তো চলো আমরা সরাসরি শুরু করি। আজকে আমরা ক নাম্বারটা কভার করার চেষ্টা করছি, কতে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে বা যেই বেসিকগুলো আমাদের লাগবে খ এবং গ সলভ করতে গিয়ে যে বেসিক কথাগুলো লাগবে সেই বেসিক কথাগুলো আমরা জেনে ফেলবো এখান থেকে। তো চলো আমরা সরাসরি শুরু করতেছি আমাদের ক নাম্বারটা, অর্থাৎ এই কার্তেসীয় পোলার স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, তারপর হচ্ছে কোনো সরলরেখা ঢাল ইত্যাদি। আমরা এই জিনিসগুলো একটু এখান থেকে সুন্দর দেখে নিই। তো কতে আমরা কি আলোচনা করবো বলে তো নিলাম, যে ভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সেই জিনিসগুলো আমরা আলোচনা পড়বো। তো এরপরে শুরুতে আমরা কিন্তু দেখবো কীভাবে। দেখো আমরা শুরুতে আজকে বেসিক জিনিসগুলো দেখে শেষ করবো, তারপরে ওয়ান শট কোশ্চেনগুলো দেখবো যে এই টপিকের উপর বেস করে কী ধরনের ওয়ান শট কোশ্চেন, অর্থাৎ কী ধরনের প্রশ্নগুলো তোমার একটা লিস্ট শিখতে হবে, সেই সবগুলো প্রশ্ন সাজিয়ে আমি তোমাকে শিখাই দিব। এবং দ্বিতীয় পর্ব আমরা সেম একইভাবে করবো। তারপরে আমরা কিন্তু যেটা করবো যে এই চ্যাপ্টারের সিকিউর অ্যানালাইসিস তোমাকে দেখাবো, যে তোমার জন্য ইম্পর্টেন্ট। যদি যে অনেকেই আসছে যে ভাই আমি অঙ্কগুলো তো পারি, ঠিক আছে, কিন্তু সিকিউ যখন করতে গিয়ে যায় তখন আমার আসলে দেখা যায় যে আমি সিকিউ ধরতে পারি না, সিকিউয়ের চিত্রগুলো থেকে কি বের করতে বলছে, কিভাবে বের করতে হবে, ওই জিনিসগুলো ধরতে অসুবিধা হয়। এই জন্য আমরা কিন্তু সিকিউ অ্যানালাইসিসও তোমাকে করে দেখাবো, সাথে এমসিকিউ থাকবে। তো আমরা চলো সরাসরি শুরু করতেছি হচ্ছে আমাদের এই বেসিক আলোচনাটুকু। যে এই বেসিক আলোচনার মধ্যে একদম শুরুতেই যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। আমরা খুব দ্রুত শেষ করবো আজকের ক্লাস, কারণ আমাদের আজকে কিন্তু টপিক একটু মোটামুটি কম। তো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে তুমি একটু চিন্তা করো যে কী কী জিনিস আসলে আছে। যে সাপোজ তুমি একটা স্থানাঙ্ক দিয়ে দিলে, বলো যে এই হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, বলো এই হচ্ছে একটা বিন্দু আর কি। হ্যাঁ, বলো এই বিন্দুর অবস্থানটা বলো। অবস্থান আমি নানানভাবে বলতে পারি, নানান সিস্টেমে বলতে পারি। তারপরে একটা সিস্টেম আমরা সবাই অনেক বেশি ইউজ করি, যে আচ্ছা এক্স অক্ষের দিকে এতটুকু গেছে, ওয়াই অক্ষের দিকে এতটুকু গেছে, তাহলে আমরা বলি কি যে এই বিন্দু স্থানাঙ্কটা কত 2,3 বা 1,2 এরকম আমরা বলি। তো এই যে সিস্টেমটা, এটার নামই হচ্ছে কি কার্তেশীয় সিস্টেম। অর্থাৎ এক্স ওয়াই আমরা দিয়ে ভুজ এবং কোটির সাহায্যে কোনো বিন্দুর অবস্থানটা আমরা প্রকাশ করি। এবং আরেকটা সিস্টেম আছে, আমি কিন্তু চাইলে এই বিন্দুটা এভাবে প্রকাশ করতে পারতাম যে হ্যাঁ এই বিন্দুটা মূল বিন্দু, যে মূল বিন্দু থেকে এতটুকু দূরে আর দূরত্বে অবস্থান করতেছে, এবং সেইটা যে এক্স অক্ষের সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে। তো এইভাবে চাইলে প্রকাশ করতে পারতাম আমরা আর এবং থিটার সাহায্যে। ওই সিস্টেমটাকে বলি আমরা পোলার স্থানাঙ্ক। যারা একেবারেই পড়ো নাই সমস্যা নেই, আমি একদম জিরো থেকেই বলতেছি যে এক্স কমা ওয়াই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর কমা থিটা, অর্থাৎ আর মানে কি মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে। তো আমি যদি আর কমা থিটা দিয়ে প্রকাশ করি তাহলে হবে কি পোলার স্থানাঙ্ক। এবার আমাদেরকে এই কনভার্সনটা শিখতে হবে, কার্তেশীয় থেকে কেমনে পোলার বানাই, পোলার থেকে কেমনে কার্তেশীয় বানাই, এই জিনিসটুকু আমাদের এখান থেকে শিখতে হবে। তো চলো আমরা একদম শুরুতেই একদম ওই জিনিসগুলো আস্তে আস্তে লিখি। যেমন আমাদের কথা দেওয়া আছে, মনে করো আর কমা থিটা। হ্যাঁ, আমাকে বলছে আর কমা থিটা দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে বলছে কার্তেশীয়তে প্রকাশ করো, কার্তেশীয়তে প্রকাশ। তাহলে লিখতেছি আমি কথাটুকু যে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। হ্যাঁ, কার্তেশীয়তে প্রকাশ।
কার্তেশীয়তে প্রকাশ, কার্তেশীয়তে প্রকাশ। তো কার্তেশীয়তে প্রকাশ করলে ঘটনা কী দাঁড়াবে সেটা একটু খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারবো যে কার্তেশীয়তে প্রকাশের ক্ষেত্রে আমরা প্রকাশ করবো কি এক্স আর ওয়াই দিয়ে। তো জিনিসটুকু হবে এরকম যে এক্স, তো এক্স ইকুয়াল টু হয় হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল টু হয় আর কস থিটা। তার মানে তোমার এখানে কি দেওয়া থাকবে, আর এবং থিটা দেওয়া থাকবে, তোমাকে বলবে কি এক্স এর এই পয়েন্টটা বের করো। তখন তুমি মুখস্থ লিখবা এক্স ইকুয়াল টু আর কস থিটা। এটা তুমি চাইলে এখান থেকে বের করে ফেলতে পারো। থিটার বিপরীত বাহু লম্ব, তারপর হচ্ছে কি মানে এটা হচ্ছে অতিভুজ ভূমি। তো এখান থেকে তুমি কস থিটা লিখে নাও, তো ভূমি বা অতিভুজ আসবে, এখান থেকে এক্স বের করে ফেলতে পারবা। তো তুমি সরাসরি মনে রাখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, যেখানে আর মানে কি মূল বিন্দু থেকে দূরত্ব, এই যে মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে বিন্দুটা, মূল বিন্দু হতে দূরত্ব, আর থিটা হচ্ছে কি যে এই যে থিটা হচ্ছে এই কোণটা আসলে যে সেই আমার অক্ষটা আসলে কত কোণে আছে, কত কোণে অবস্থান করতেছে, হ্যাঁ সেই জিনিসটা। ঠিক আছে, ভালো কথা। একটা জিনিস বুঝলাম। সেম একইভাবে লিখে ফেলতে ওয়াই সমান কি আসবে, ওয়াই সমান সেম জিনিস আসবে যে ওয়াই ইকুয়াল আসবে আর সাইন থিটা। তোমাকে এই ওয়াইয়ের স্থানাঙ্কটা বের করতে বলতো, তাহলে আমরা কি লিখতাম যে আর সাইন থিটা দিয়ে লিখতাম। শেষ, সহজ কথা। তোমাকে প্রথমত এটুকু মনে রাখতে হবে, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। গেল একটা জিনিস। সেম একইভাবে আমরা যদি এখানে পোলারে প্রকাশ করে ফেলি, এবার আমরা প্রকাশ করবো কিসে, কার্তেশীয়তে প্রকাশ করছিলাম আমরা আগের বার, এবার আমরা প্রকাশ করবো হচ্ছে কি পোলার এককে প্রকাশ করবো, আমরা প্রকাশই করবো পোলার। হ্যাঁ, তাহলে লিখতেছি আমরা সেটুকু যে পোলারে প্রকাশ, হ্যাঁ পোলার আকারে প্রকাশ, পোলার আকারে যে পোলার আকারে প্রকাশ, পোলার আকারে প্রকাশ। তো সেই পোলার আকারে প্রকাশটা আমরা একবার ছোটো করে দেখে দিই। পোলার আকারে প্রকাশ মানে বুঝতেই পারতেছো, তোমাকে কী করতে হবে যে এক্স আর ওয়াই দেওয়া থাকবে, আর এবং থিটাতে প্রকাশ করতে হবে, যেটা এমসিকিউতে অনেক বেশি আসে। এটা এমসিকিউতে অনেক বেশি আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, এই জিনিসটুকু। তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের কী করতে হবে, পোলারের প্রকাশ মানে কি আর থিটাতে প্রকাশ করতে হবে। তো আরটা কীভাবে লিখতে হবে, তো আরটা লিখে আমরা এইভাবে যে আর ইকুয়াল টু হয় হচ্ছে এখানে এরকম যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ হচ্ছে কত ওয়াই স্কোয়ার। আর ইকুয়াল টু কত হয় রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, এই যে এটা হচ্ছে এক্স এর মান, আর এটা কি আমাদের ওয়াই এর মান। তো এক্স আর ওয়াই করলে কিন্তু তুমি অতিভুজটা পেয়ে যাবে, তাই না, ওইখান থেকে কিন্তু আসছে জিনিসটা। তো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এবং থিটাটা কী হবে, থিটাটা এখানকার থিটাটা বেসিক্যালি কী হয় জানো, থিটাটা বেসিক্যালি হয় হচ্ছে এরকম যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দেখি থেকে মডুলাস থাকে। নর্মালি থিটাটা এরকম হয় যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তবে এই থিটাটা তোমরা সবাই জানো অলরেডি, এই থিটাটা কিন্তু কোন চতুর্ভাগে অবস্থিত আমার বিন্দুটা তার উপরে ডিপেন্ড করে। যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে একরকম হবে থিটাটা, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আরেক রকম হবে, তৃতীয়র ক্ষেত্রে আরেকটু অন্যরকম হবে, চতুর্থের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। তোমাকে এই চতুর্ভাগ অনুযায়ী তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি নর্মালি মনে রাখো, হ্যাঁ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেখানে শুধু এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা নিব আমরা, মডুলাস দিছি মানে কি শুধু ভ্যালু নিব, কোনো প্লাস মাইনাস নিব না। ঠিক আছে, তো আসো আমরা দেখাই যে কোন চতুর্ভাগে কত হবে। তাহলে এই চতুর্ভাগে যখন তোমাকে থিটা বের করতে বলবে, তখন এই প্রথম, তাহলে লিখতে কোন চতুর্ভাগ, এটা এখানে লিখে দিচ্ছি আমরা যে প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগ যখন বলবে, তখন সেই ক্ষেত্রে তুমি যখন থিটা বের করবা, তখন তুমি লিখবা কি থিটা ইকুয়াল টু জাস্ট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কোনো ঝামেলা নাই। এখানে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। প্রথম চতুর্ভাগ বুঝবা কেমনে, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে দিলাম। মনে করে এরকম তোমাকে বলো যে 1, √2। দেখো এটা প্রথম চতুর্ভাগ, কারণ কি এক্স এর আগেও প্লাস, ওয়াই এর আগেও প্লাস, এক্স এর আগে প্লাস, ওয়াই এর আগে প্লাস, তাহলে এই চতুর্ভাগে আসবা এরকম, ফর এক্সাম্পল। হ্যাঁ, তো আমি যদি সেম একইভাবে লিখি হচ্ছে আরেকটা বিন্দু, মনে করো এবার দ্বিতীয় চতুর্ভাগ মানে কি যে প্রথমে বাম দিকে আসতে হবে, তারপরে উপরে উঠতে হবে। প্রথমটা নেগেটিভ, লিখলাম মনে করো কথার কথা -1, √2। যদি এইটা একটা বিন্দু হয়, তাহলে সেটা অবশ্যই কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো এই চতুর্ভাগে অবস্থিত হইলে আর এর মান তো বের করা সহজ, যে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, কোনো সমস্যা নেই। এবার আমরা তাহলে কী করবো, এদিকে থিটাটা লিখবো কীভাবে, এখানকার থিটাটা হচ্ছে এরকম, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে হয়েছে এরকম যে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো তোমাকে এইটুকু একদম সরাসরি মনে রাখতে হবে যে দ্বিতীয় চতুর্ভাগ যখনই বলবে, তখন আমি এই কাজটা করবো, যে কী করবো, যে থিটা করলে কী হবে, যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, তো এইটুকু আমরা ছোটো করে এখান থেকে মনে রাখবো। সেম একইভাবে কি আমরা এখান থেকে মনে রাখতে পারি, এখান থেকে হচ্ছে এর প্রথম চতুর্ভাগের জন্য এটা ছিল, এটা আমরা মনে রাখলাম এখান থেকে। আবার যদি আমাদের তৃতীয় চতুর্ভাগ হয় কখনো, তৃতীয় তো কী হবে আমাদের জিনিসটা, এই বিন্দুটা দেখতে কীরকম হবে, ফর এক্সাম্পল বিন্দুটা হয়তো এরকম হবে যে দেখো এদিকে মাইনাস, আবার নিচের দিকেও, তাহলে -1, -√2 এরকম কোনো বিন্দু হবে। তো তখন সেক্ষেত্রে তুমি কী লিখবা, সেক্ষেত্রে তুমি লিখবা যে তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কী লিখবা, এরকম লিখবা যে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে, আগে ছিল পাই মাইনাস, এবার হবে হচ্ছে এরকম যে -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এরকম। আর মডুলাস তো হবে এখানে, শুধু পজিটিভ মান নেব, -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে,
একইভাবে যদি আমি চতুর্ভাগে চলে যাই তাহলে কি আসবে খেয়াল করো, এখানে এরকম কিছু একটা আসবে, দেখি পজিটিভ, তারপর নিচে তাহলে আসবে হচ্ছে এরকম 1, -√2 এরকম কোন একটা বিন্দু তুমি পাবা দেখতে। এটা কোন চতুর্ভাগ হবে? চতুর্থ চতুর্ভাগ এটা হবে, হ্যাঁ, চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমাদের সূত্রটা দেখতে কীরকম হবে? এই সূত্রটা হবে সেরকম যে থিটা ইকুয়াল টু এরকম আসবে 2π মাইনাস কী হবে, সেম আগের মতোই tan ইনভার্স y/x। তো এইটুকু কথা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে খুব সুন্দরভাবে। অথবা এখানে আমরা আরেকটা মানও পাই, সেটা হচ্ছে -tan ইনভার্স y/x। এখানে তুমি আসলে দুইটাই মনে রাখবা, কারণ কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের উদ্দীপকে এই অ্যান্সারটা থাকে, তাই এটার রেঞ্জ হচ্ছে -π থেকে +π এর মধ্যে, আর এটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে আসলে। তো এই জন্য মানে এই দুইটাই হবে। তুমি অপশনে যদি কখন দেখো যে এইটা দিয়ে অপশন আসলে এইটা দাগাবা, যদি কখন দেখো এইটা দিয়ে অপশন আসলে এইটা দাগাবা, দুইটা একসাথে থাকে না। আর যদি দুইটা একসাথে থাকেও তাহলে আমরা কোনটা দাগাই, যে মুখ্য কোণ, ছোট কোণটা আমরা দাগাই, হ্যাঁ, মুখ্য কোণটা নর্মালি আমরা দাগাই, হ্যাঁ। তো তুমি এই যে নিচেরটা মনে রাখবা, তাহলে যদি দুইটাই থাকে তাহলে মুখ্য কোণটা দাগাবা, নিচেরটা দাগাবা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো সব কিছু বলে দিলাম। এই হচ্ছে ঘটনাটুকু তোমাকে মনে রাখতে হবে যে কোন চতুর্ভাগে আসলে আমাদের সূত্রগুলা কীরকম হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিস। তো অবশ্যই তোমাকে 4টা জিনিস মনে রাখতে হবে। প্রথম চতুর্ভাগে থিটা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে থিটাগুলা কি হয়। আর আমরা আর এর মান বের করতে পারি √x² যোগ y²। তো এইটুকু কথা তোমার একদম বেসিক, একদম শুরুতে তোমার এই কথাটা মনে রাখতে হবে। যদি এইটুকু কথা মনে রাখতে পারো তারপরে আমরা সামনে জিনিসগুলো দেখতে পারবো। এখানে আরেকটা জিনিস আমরা শিখে যাই, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ফর এক্সাম্পল তোমাকে দিয়ে দিল কি, যেরকম একটা এরকম একটা বিন্দু দিয়ে দিল, হ্যাঁ, বললো কি এই হচ্ছে একটা বিন্দু আমাদের আছে, বলো এই হচ্ছে একটা আমাদের বিন্দু একটা আছে। এই বিন্দুটা কত আমাদের? এই বিন্দুটা হচ্ছে এরকম কথা x1 y1 একটা বিন্দু, হ্যাঁ। আর এখানে একটা বিন্দু আছে আমাদের কি বললো যে হচ্ছে x2 y2 একটা বিন্দু। তো বলো এই x2 y2 দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তো সেক্ষেত্রে কি লিখবো আমরা? দুইটি বিন্দুর আমি নাম দিলাম, মনে করো কথার কথা, নাম দিলাম মনে করো AB, হ্যাঁ। তাহলে AB এর মধ্যবিন্দু দূরত্ব, তাহলে আমি লিখতেছি যে দুইটা বিন্দু আছে আমাদের, সেই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লিখতেছি আমি AB এর মধ্যবিন্দুর দূরত্ব। এটা আমাদের লাগবে বিভিন্ন সময় গিয়ে, এটা লাগবে AB এর মধ্যবিন্দুর দূরত্ব। যখনই দুইটা বিন্দু দেওয়া থাকবে তোমার মধ্যবর্তী দূরত্ব লাগবে, তুমি কি করবা? তখন তুমি লিখবা যে মধ্যবিন্দু AB এর দূরত্ব কি হবে, √, এরকম লিখবা √। কি করবা? এই কাজ করবা যে x1 - x2 হোল স্কোয়ার, মানে x থেকে x এরগুলো বাদ দিবা, হ্যাঁ। x - x2 হোল স্কোয়ার, কি করছি আমরা? x1 - x2 হোল স্কোয়ার প্লাস এখানে কি আছে y, তাহলে y1 - y2 হোল স্কোয়ার, তাহলে y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি মনে রাখো। এই তিনটা বেসিক কথা আপাতত মনে রাখলে আমরা সামনে এইটুকু অংশ দিয়ে কিছু প্রশ্ন আমাদের আসে, সেইটুকু আমরা দেখি যে কতে আসলে এই প্রশ্নগুলো তো কতেই বেশি আসে, এবং শুধু কতে আসে তা না, এই জিনিসগুলো দিয়ে কতে ছাড়াও অন্যান্য প্রশ্নগুলো আমরা সলভ করবো, তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, অঙ্কের মাঝখানে কাজে লাগবে। তো চলো আমরা এইটুকু দিয়ে দেখি যে আসলে কী ধরনের প্রশ্ন এখান থেকে আমাদের হতে পারে। আমরা এই টাইপ থেকে ওয়ান শট কোশ্চেন দেখতেছি সামান্য এতটুকু জিনিস থেকে, হ্যাঁ। আর আরেকটা জিনিস আমাদের আছে যে মাঝে মাঝে জিজ্ঞেস করবে কি এরকম যে চতুর্ভুজ কিনা, তারপর হচ্ছে বর্গক্ষেত্র কিনা, লম্ব কিনা, এরকম জিজ্ঞেস করবে। তো সেটা আমরা যখন এই অঙ্কটা করব, অঙ্কটা করার সময় আমি বেসিকটা তখন নতুন করে বলে দেব। আপাতত আমরা অঙ্ক করা শুরু করি এইখান থেকে, যে এই ওয়ান শট কোশ্চেন আমরা শুরু করলাম এখানকার আমাদের যে ওয়ান শট কোশ্চেন, যে এই যে প্রথম যেই জিনিসটুকু আমরা দেখলাম সেই জিনিসটুকুর বেস করে আমাদের কী প্রশ্নগুলো হইতে পারে, কী কী ধরনের প্রশ্ন হতে পারে, সবগুলো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। যেমন আমাদের বলতে পারি কি এখান থেকে বের করো কি যে কার্তেশীয় আকারে প্রকাশ করো। তো কার্তেশীয় আমি জাস্ট একটা দুটো দেখাই দিই যে কার্তেশীয় আকারে প্রকাশ, 1 নম্বর অঙ্কটা আমরা করতেছি। 1 নম্বর ধরলাম কি, এটা হচ্ছে আমাদের সেই 1 নম্বর অঙ্ক, কার্তেশীয় আকারে প্রকাশ। এবার কার্তেশীয় আকারে যখন আমরা প্রকাশ করবো, আমাকে বলেই দিচ্ছে কার্তেশীয়তে প্রকাশ, আমি লিখেও নিচ্ছি এখানে যে কার্তেশীয় আকারে প্রকাশ, কার্তেশীয় আকারে প্রকাশ। যখন এই কার্তেশীয় আকারে প্রকাশ করতে বলবে তখন আমরা কী করবো, দেখো আমাদেরকে আমরা সাপোজ অঙ্কটা নিয়ে নিচ্ছি। অঙ্কটা বলছে কি আমাদের যে 1, কি বলছে 1,150 ডিগ্রি। তাহলে তুমি বুঝতেই পারতেছো যেহেতু এটা ডিগ্রি আছে, এটা r, থিটা দেওয়া আছে। তো r, থিটা থাকলে আমাকে বলছে কার্তেশীয়তে প্রকাশ, মানে x y বের করতে হবে। তখন আমরা লিখবো যে আমরা জানি, হ্যাঁ। তখন লিখবো কি যে আমরা জানি, হ্যাঁ। কয় নম্বর ধরুন যে এই যে 1 নম্বর অঙ্কটা আর কি, আমরা কি লিখবো যে আমরা জানি। ক নম্বর যখন লিখবো তখন লিখে দেবো যে আমরা জানি। আমরা জানি কি x ইকুয়াল টু কি লিখবো, সরাসরি x ইকুয়াল টু r cos থিটা সরাসরি লিখে দাও, আর মানটা বসাই দাও যে x ইকুয়াল টু r এর মান কত 1 cos থিটার মান কত, থিটা 150 ডিগ্রি, তুমি ডাইরেক্ট বসাবো, সমস্যা নেই। তুমি এটা ক্যালকুলেটারে বসাই দিবা, শেষ। তাহলে x এর একটা মান তুমি এখানে পাবা, আমরা ক্যালকুলেটারে বসাবো।
আবার কি লিখবা, আবার আমরা কি জানি, আবার সেম কাহিনী কি লিখবা যে ওয়াই, ওয়াই ইকুয়াল টু কী হবে আর সাইন থিটা, শেষ আর সাইন থিটা। তাহলে কী লিখবো আমরা যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমরা কী লিখবো এখানে যে আর এর মানটা কত 1 আর এখানে কত সাইন 150 ডিগ্রি, তাই না? এই যে মানগুলো বসাই দিব আমরা, তাহলে ওয়াইয়েরও একটা সেম মান চলে আসবে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে আমাদের, যে আর কস থিটা তাহলে 1 cos 50, তাহলে cos 150 কত আসে যে মাইনাস হচ্ছে 0.86, বা এটা মানে হচ্ছে মাইনাস √0.86 মানে হচ্ছে 3/2, √3/2। তো বসাইলাম আমি, বা তুমি এটা লিখতে পারতো, সমস্যা নেই। আর হচ্ছে সাইন 150 মান কত দেখি আমরা, সাইন 150 0.5 মানে হাফ, 0.5 মানে হচ্ছে হাফ। তোমরা কি বুঝলাম যে সুতরাং এই কার্তেশীয় বিন্দুটি কি হবে, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক কি লিখবা, দেখো সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হবে হচ্ছে যেরকম যে এক্স কমা ওয়াই লিখতে হয়, তাহলে মাইনাস √3/2 কমা কত হাফ, এরকম হবে হাফ, শেষ। তার মানে এইটাই কিন্তু আমাদের এখানকার অ্যান্সার। সুতরাং এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, শেষ। তোমাকে জিজ্ঞেস করে কখন এরকম কার্টেসীয় বানাও, জাস্ট তুমি এই কাজটুকু করে দেবা যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, তোমার সূত্রটা মনে রাখতে হবে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর এখানে হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। খুবই সহজ, এবং এটা আমাদের এমসিকিউতে নর্মালি তুমি পাবা, এমসিকিউতে থাকি। আর ক নম্বরে আসলে তো খুবই সহজ, বের করে ফেললাম, সমস্যা নাই, পারবো। যদি আমি এটাকেই 2 নম্বর বানাই ফেলি, 2 নম্বর একটা প্রশ্ন আছে, তাহলে আমি এখানে 2 নম্বরটা যদি খুব দ্রুত একবার করে দেখাই, তাহলে এরকম আরও অঙ্ক তুমি দেখবা বই উদাহরণে শুরুতেই পাবা, একটু বই তো একটু খুলতে হবে, তোমাকে খুলতে হবে বই একটু। তাহলে এখানে 2 নম্বরটা দেখতেছি আমরা, 2 নম্বরটা আমাদের কি বলছে, হ্যাঁ 2 নম্বরটা বলছে √2, 5π/4, ওটা লিখতেছি আমরা এখানে। এখানে আমাদের কী হবে তাহলে, যে বলছে √2, √2, 5π/4, সেম কাহিনী বুঝছো, আর থিটা দেওয়া আছে, সেম লিখবা। আমরা জানি আর কস থিটা, আর এর মান কত, আর এর মানটা √2, তাহলে তুমি লিখবা হচ্ছে আর এর মানটা হচ্ছে কত √2, এই লিখলে আর এর মানটা √2, আর কস কত 5π/4, তাহলে কজের মানটা লিখি আমরা এখানে, কজের মানটা হচ্ছে এরকম যে 5π হচ্ছে কত 4। তাহলে আমি একটু বসাই দিই ক্যালকুলেটরে, cos 5π/4, 5π/4 মানে কত, তো 5π মানে তো 180, তাহলে 5π/4 মানে হচ্ছে দিলাম 225 আসছে, লিখবো cos 225, তাহলে cos 225, তাহলে cos 225 দিলে আসে 0.707, হ্যাঁ পয়েন্ট হচ্ছে 707 আসে, 0.707, হ্যাঁ 1/√2, তাহলে মাইনাস ছিল আমাদের, তাহলে হবে -1/√2, জিনিসটা হচ্ছে -1/√2, বা তুমি যেটা আসে সেটা তুমি সরাসরি বসাই দিতে পারো আর কি, সমস্যা নেই, 1/√2, ঠিক আছে গেল। এইবার হচ্ছে পরটা কি আছে, বলছে আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু কি লিখবো তুমি, আর সাইন থিটা তুমি বসাই দাও এখানে মানটা, এখানে কি হবে, আর এর মানটা বসাই দিচ্ছি আমরা, আর এর মানটা সেম আগের মতো √2, আর সাইন 150 মানে কত, সাইন 150 মানে হচ্ছে 150 তো হবে না, এবার কত যে মানটা কত 5π/4, হ্যাঁ তো বসাই দিচ্ছি আমরা এখানে যে 5π/4, তার মানে এটা মানে আবার কত 225, তাহলে সাইন 225 বসাই দিচ্ছি আমরা যে সাইন 225 কত আসবে, ওই একই জিনিসে আসছে 0.707 আসছে, তো হচ্ছে -1/√2। দেখো এই ক্যালকুলেটর যাতে তারা যদি ভাগ দাও যে সাইন 225 দেবো, মানটা আসছে এরকম আসছে -0.707, আর এই যে 0.707 এই জিনিসটুকুর মানে হচ্ছে 1/√2, 1/√2 তুমি যদি ভাগ দাও তাহলে দেখবা এটা চলে আসবে, হ্যাঁ তো তুমি এভাবে লিখতে পারো বা এভাবেও লিখে দিতে পারো। আর যাদের দেখবা 991 ক্যালকুলেটর আছে MSES, তারা দেখবে সরাসরি 1/√2 চলে আসতে পারে, তো সমস্যা নেই, তুমি 0.707 আকারেই লিখে দিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে তোমার এখানকার অ্যান্সারটা আমাদের কী হবে বলো, এখানকার অ্যান্সার হবে যে -1/√2, তাহলে আমরা কি লিখবো, সুতরাং অ্যান্সারটা কী হবে, এক্সের মান কত, এক্সের মানটা আগে লিখতে হয়, -1/√2, কত হবে যে -1/√2, এটা সেম মান আসছে আমাদের, শেষ হয়ে গেল। সেম একইভাবে একটু ভুল হয়েছে আমাদের, কারণ এটার সাথে কিন্তু √2 গুণ আকারে ছিল, আমরা √2 কিন্তু গুণ দিই নাই, হ্যাঁ তাহলে আমরা কিন্তু এখানে একটু ভুল করছি, দেখো কারণ এইটুকু হলে 1/√2 সাথে একটা √2 ছিল, তাহলে আমি একটা এখানেই গুণ করে দিচ্ছি, এই যেখানে √2 কিন্তু একটা ছিল, এটা আমরা ভুলে গেছি, তাহলে √2 দিয়ে গুণ দিই, তাহলে √2 কাটা, তাহলে হবে কত -1, ওকে। এখানেও খেয়াল করো, এখানেও কিন্তু সাথে একটা √2 ছিল, এই যে √2টা ছিল, এই √2 কিন্তু থাকবেই, এটা ভুলে গেছি, তো √2 কাটা যাবে, তাহলে এখানেও কিন্তু আসবে কত, এখানেও কিন্তু আসবে হচ্ছে 1, তাহলে হিসাব করলে কত আসে, সে -1, তাহলে অ্যান্সার কী হবে -1, কত হবে -1, শেষ। এইভাবে তোমাকে জিনিসটাকে সলভ করতে হবে, আশা করি বোঝা গেছে। তাহলে গেল কি আমাদের cos 5/4, cos 5π/4 সাথে হচ্ছে √2 ছিল, তো পুরোটাই গুণ করে দেবে ক্যালকুলেটরে, তোমার কাহিনী শেষ, তোমার কোনো ঝামেলা করতে হবে না। এবার আমরা দেখবো কিন্তু পোলার আকারের প্রকাশ, পোলারগুলো কিন্তু আমাদের ঝামেলা হয়, কারণ কি এই 2 নাম্বারটা পোলার আকারের প্রকাশ, কারণ এই পোলারের মধ্যে কিন্তু বিভিন্ন চতুর্ভাগ থাকে, তখন অনেকে ঝামেলায় পড়ে, তো আমরা একটা একটা করে করার চেষ্টা করি, যে বলছে এবার কী আকারের প্রকাশ, পোলার আকারে প্রকাশ, তো আমি লিখতেছি যে পোলার আকারে প্রকাশ, তো আমরা প্রথমটা করি আর কি,
যে পোলার আকারে প্রকাশ পোলার আকারে প্রকাশ করে সেক্ষেত্রে আমাদের কি আসতে পারে? দেখো প্রথমটা কি বলছে, প্রথমটা বলছে হচ্ছে 1,√3। হ্যাঁ, আমাদের কি বলছে যে 1,√3, যে 1,√3 এতকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, যে 1,√3 এর হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, বলছে এতকে পোলার আকারে প্রকাশ করো। তাহলে এত এর পোলার লিখতেছি আমরা, বললাম এত এর পোলারটা কি হবে, এত এর পোলার রূপটা হবে কি, এত এর পোলার রূপ হবে কত, সাপোজ ধরলাম যে কি হবে আর কমা থিটা, আর থিটাতে আমরা বের করতে যাচ্ছি, তাই না? এখন তুমি লিখবা, সুতরাং আমরা জানি কি, সুতরাং আর সমান কি হয়, √(x² + y²), সেম কাহিনী লিখবা, √(x² + y²), এই মান যদি বসাই দাও, √(x²), এই যে y এর মান কত, √3, তাহলে √3 সাথে হবে কি স্কোয়ার, হিসাব করলে আমরা পাবো কত 1, আর √3 গুলো আসবে 3, 3 × 4, তাহলে √4 মানে কত 2 আসবে, তো 2 পাইলা। এবার তুমি লিখবা এবং থিটা, হ্যাঁ থিটা সমান কি লিখবা, তুমি কি সবার আগে খেয়াল করবা থিটা বের করার সময় যে কোন চতুর্ভাগ, তুমি খেয়াল করছো পজিটিভ, প্রথমটা পজিটিভ, পরেরটা পজিটিভ, তার পজিটিভ, প্রথম চতুর্ভাগ এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ, প্রথম চতুর্ভাগের সরাসরি সূত্র ছিল যে থিটা = tan ইনভার্স y/x, ওয়াই এর মান কত সরাসরি দেখা যাচ্ছে √3, এক্স এর মান কত 1, তাহলে মডুলাস কিন্তু হবে, তো যদিও মাইনাস নাই তাও মডুলাস দিয়ে রাখলাম, tan ইনভার্স √3। এখন তুমি বসাবা tan ইনভার্স √3 এর মানটা কত, আমরা জানি tan ইনভার্স √3 যদি ক্যালকুলেটরে বসাতে তাহলে হয়ে যাবে, শিফট তুমি হচ্ছে tan ইনভার্স দিয়ে √3 দিয়ে দিলাম, √3 দিলে তুমি দেখবে একটা মান চলে আসবে, যে মানটা আসছে হচ্ছে আমাদের √3, এই মানটা আসছে হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো কি সুন্দর করে যে π/3 মানে কত 60 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সুতরাং আমাদের অ্যান্সারটা কি হবে, সুতরাং বিন্দুটি কি হবে, সুতরাং বিন্দুটি হবে হচ্ছে এরকম যে r, θ, তাহলে 2, π/3 এই হচ্ছে অ্যান্সার হবে, 2, π/3 এই হচ্ছে আমাদের অ্যান্সার, সহজ কথা গেল। সেম জিনিস যদি আমাদের এক নম্বরটা আমাদের 2-1 আর কি, প্রথমটা। তো আমাকে এইটাই বলতো যে না তুমি বের করো, পরেরটা বের করো, আমি সবগুলো চতুর্ভাগে দেখাই দিই তোমার জন্য কোনো কনফিউশন না থাকে যারা এই করো নাই, -1,√3 যারা এই জিনিসগুলো পারো একটু স্পিডে সামনে চলে যাও আর কি। হ্যাঁ, তো অনেকেই হয়তো বা পারে না, এই জন্য দেখাই দিচ্ছি। পরেরটা কি বলছে খেয়াল করো, -1,√3, তাহলে এত এর পোলার রূপ তাহলে কি লিখবো, এত এর পোলার রূপ, তো এত এর পোলার রূপটা আমি লিখবো কি, সেম আগের মতোই লিখবো যে r, θ হবে, তাই না? তো r, θ, তাহলে আমি r এর মান বের করবো সেম আগের মতো, √(r) কি হবে x² + y² এবং বুঝতেই পারতেছো এই x এবং y এটা বসানোর পরে কি হবে, এবং জিনিসটা দেখতে এরকম হবে, -1 ছিল -1ই দিবা, -1², তারপরে কত √3² যা আছে তাইতেই দিবা, এবং এটা করলে আসবে কত, সেই 2 আসলো, সমস্যা নেই। থিটা যখন লিখবা সেটা সমান কি লিখবা, সবার আগে তোমাকে খেয়াল করতে হবে কোন চতুর্ভাগ, tan ইনভার্স, তার আগে দেখিনি কোন চতুর্ভাগ, -1,√3, তাহলে -1√3, তাহলে মাইনাসের দিকে আসবো, তারপরে উপরের দিকে পজিটিভ দিকে যাবো, দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি শিখছিলাম যে থিটাটা কি হয়, যে থিটা হয় হচ্ছে কত, যে অ্যান্সারটা কি হয় tan ইনভার্স y/x, লিখলাম আমি এখানে tan ইনভার্স y/x, মডুলাস কিন্তু লিখছি আমরা। এখন যদি মানটা বসাই দিতে কি আসবে, যে tan ইনভার্স, লিখলাম আমি tan ইনভার্স y/x, y এর মান কত, y এর মানটা হচ্ছে আমাদের, দেখো এই যে y এর মানটা হচ্ছে √3, লিখলাম √3, আর -1 লিখবো না, শুধু 1 লিখবো, কারণ এই যে মডুলাস দিছি আমরা। tan √3 এর মান কত, সে আগের মতোই আসবে, এই মানটা আগের মতোই আসবে কত, আসবে π/3, হিসাব করলে তুমি কি পাচ্ছ একটু খেয়াল করো, এই আনসার পাচ্ছ হচ্ছে যে 2π/3, কারণ 3π থেকে 1π বাদ দিলে কত হবে 2π, তাহলে এইখানকার বিন্দুটা হবে, সুতরাং বিন্দুটা কি হবে লিখে দিবা, সুতরাং বিন্দুটা হবে হচ্ছে এরকম, তাহলে এভাবে তোমাকে হিসাব করতে হবে, সুতরাং বিন্দুটি কি হবে 2, কত 2π/3, এই হচ্ছে জিনিস, 2π/3 আসছে, দ্যাটস ইট। তো এইভাবে তোমাকে বের করতে হবে, প্রথম দ্বিতীয় চতুর্ভাগে বের করে দেখলাম, সেম একইভাবে তুমি কিন্তু বের করে ফেলতে পারো। কোন চতুর্ভাগের জন্য বলো তো, আমি এটাকেই কপি করে নিচ্ছি, এখানে আমি দ্রুত বসাই দিই, তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি, মনে করো এটার মধ্যেই যে তৃতীয় চতুর্ভাগ, খেয়াল করো, তাই আমি লিখবো এখানে 3 নম্বর অঙ্ক বানিয়ে দিচ্ছি, এখানে 3 নম্বর অঙ্ক বানিয়ে দিচ্ছি। 3 নম্বরে কোন বিন্দু বলছিল যে -√2, তাহলে লিখে দিচ্ছি আমি এখানে বিন্দুটা, জিনিসটা আমাদের বিন্দু এখানেই চেঞ্জ করে দিচ্ছি আমি, যে সাপোজ এখানেই চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, হিসাবগুলো কি আসবে আমাদের, হিসাবগুলো আসবে হচ্ছে যে -√2, তাহলে বুঝতেই পারতেছো কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এবার পোলার রূপ আর, θ, r এর মান কত আসবে, √2 কি স্কোয়ার করলে কত আসবে, আমি সরাসরি লিখে দিচ্ছি, এখানে আসবে হচ্ছে আমাদের যেখানে এই যে √2, তাহলে √2 হোল স্কোয়ার, এখানে কত আসছে আমাদের সেম √2², যদিও মাইনাস ছিল তবে মাইনাস এখানে সামনে দিলেও সেই একই জিনিসই আসবে,
তো √2 তাহলে √2 স্কোয়ার করলে আসবে 2, আবার এখানে √2 স্কোয়ার আসবে 2, তো এই 2 আর এই 2 মিলে 4 কি করলে আসবে 2, শেষ হয়ে গেল। কিন্তু থিটার মানটা চেঞ্জ হবে। থিটার মানটা আমরা কি লিখবো? আসলে থিটার মানটা আমরা এখানে লিখে দেখাই যে থিটাটা আমাদের দেখতে কীরকম হবে। হ্যাঁ, তাহলে থিটাটা দেখতে আমাদের কীরকম হবে লিখবো আমরা কি? সুতরাং এখানে থিটা কী হবে আমরা জানি, কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ আমি আগেই বুঝছি। তো তৃতীয় চতুর্ভাগ কী হয়? এরকম হয় যে -π tan ইনভার্স y/x। y এর মান কত? √2, x এর মান কত? √2, মাইনাস নিব না কারণ মডুলাস নিছি আমরা, √2 কাটলে 1 আসবে 1। তাহলে কী আসবে জিনিসটুকু দেখতে? এইটুকুর অ্যান্সার আসবে দেখতে হচ্ছে এরকম। আমি এখানেই লিখি সমান চিহ্ন দিয়ে। কী আসবে খেয়াল করো যে π -π প্লাস এটুকুর মান কত আসবে? π/4, কারণ 1, তাহলে -π প্লাস π/4। হিসাব যদি আমরা করি তাহলে কী আসবে খেয়াল করো, এখানেই লিখে দিতে পারি আমরা চাইলে। লিখতে পারি আমরা যে এইটুকু আসছে আমাদের, সুতরাং এইটুকু মানে আসলে কত? এইটুকু সমস্যা লিখতে পারি আমরা কত, যে এখানে যে 4 আসবে -4π প্লাস π, তাহলে -3π আসবে হচ্ছে -3π/4। তাহলে বিন্দুটা কী হবে? 2, -3π/4 এরকম স্টাইল হবে। ঠিক আছে, তো লিখে ফেললে এটা। সেম একইভাবে তোমার পরেরটা কি ছিল যে চতুর্থ চতুর্ভাগ, অর্থাৎ √2, -2। আমি সবগুলো একটা করে দেখাইছি, তুমি হচ্ছে বুঝতে তোমার সুবিধা হয় আর কি। হ্যাঁ, তাহলে কী হবে? √2, -√2 এত এর পোলার, তাহলে এখানে কী হবে? √2, -√2 হিসাব করলে সেম আগের মধ্যে ঘটনা ঘটবে। আচ্ছা, এখানে আমাদের কত ছিল? যে √2 ছিল, √2 স্কোয়ার, আর এখানে কত ছিল আমাদের? √2 ছিল, তবে -√2 ছিল, স্কোয়ার করলে সেই 2 আসবে। যেহেতু চতুর্থ চতুর্ভাগ, তাহলে আমরা সূত্র কি শিখছিলাম? সূত্র সেক্ষেত্রে হয় হচ্ছে, সে আমরা নতুন করে লিখি যে চতুর্থ চতুর্ভাগে আমাদের সূত্রটা কি হয়। লিখবো আমরা থিটা সমান কী হবে? এরকম হবে tan ইনভার্স y/x, এরকম শিখছিলাম আমরা। বাইরে শিখছিলাম 2π এত, তাও হইতো, তা আমি লিখতেছি এটা হচ্ছে তো মাইনাস, তো tan ইনভার্স y/x, y/x কত? √2/√2, হিসাব করলে আসবে কত? π/4, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে -π/4। ঠিক আছে, তো এগুলো কত আসবে আমাদের? -π/4। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে যে হচ্ছে এই 2, -π/4, 2, -π/4, এই হচ্ছে আমাদের জিনিস। আশা করি বুঝতে পারছো। যে কোনো চতুর্ভাগে দিলেই যেন তুমি করতে পারো, কারো যেন কোনো ধরনের কনফিউশন না থাকে, কারণ অনেকেই আসলে একটু হিসাব নিকাশ একটু ঝামেলা হয়, তাদের জন্য আমি সবগুলো করে দিলাম, একটা একটা করে সবগুলাই করে দিলাম, যেন তোমাদের কারো কোনো অসুবিধা না হয়। আর যারা পারো এই জিনিসটুকু, তারা স্পিড বাড়িয়ে একটু দেখে ফেলবো আর কি, এটাই হচ্ছে তোমাদের কাছে আবেদন। তো চলো আমরা পরেরটা দেখি যে এই সেম জিনিস থেকে কতে পরীক্ষা আর কীভাবে আসে। কতে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এরকম দিলে তোমরা শিখলাম 3 নম্বরে এরকম দিতে পারে, বিভিন্ন আকারে প্রকাশ করতে বলতে পারে যে r = এতকে কার্তেশীয়তে প্রকাশ করে, সমীকরণ দিয়ে বলবে কার্তেশীয় বানাও। তাহলে আমি লিখবো কি? 3 নম্বর লিখতেছি আমি। তো r = কি? যেমন r = a sin θ। হ্যাঁ, r = a sin θ কি বলছে? কার্তেশীয় বানাও, এতকে কার্তেশীয়তে প্রকাশ, এতকে কার্তেশীয় আকারে প্রকাশ, এতকে কার্তেশীয় আকারে প্রকাশ। তো কার্তেশীয় মানে কি? শুধুমাত্র x আর y দিয়ে প্রকাশ করতে হবে। তো আমি কী করলাম? এক কাজ করলাম যে উভয় পক্ষে দেখো r = a sin θ ছিল না জিনিসটা, এটা ছিল প্রদত্ত রাশিটা, আমি উভয় পক্ষে একটা করে r গুণ করলাম, তাহলে জিনিসটা কী হলো? r × r, তাহলে এখানেও কী হবে? একটা r আসবে, তাই না? একটা করে r আমি গুণ করলাম, তাহলে r² আসলো এখানে আমাদের। আর এখানে কি আসলো খেয়াল করো? a r sin θ মানে কি? y, মনে আছে? x = আমরা কি জানতাম এখানে থেকে এই দুটো কথা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এই দুটো কথা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কী অ্যাপ্লাই করতে হবে? যে x = r cos θ, তারপরে y = r sin θ, যেখানেই পাবা তুমি বসাই দেবা xy। আর একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে যে r² মানে কত? যে x² + y², তো হয়ে যাবে তোমার সব কিছু xy চলে আসবে। এই হচ্ছে তোমার জিনিস। হ্যাঁ, তো আশা করি বুঝছো। r² আছে কিন্তু কী লিখবো আমরা? যে x² + y², আর এখানে কি আছে? ay। তো এখানে তো কোনো দেখো আরও নাই, থিটাও নাই, তাহলে আমরা অ্যান্সার চলে আসছে, শেষ। এটাই অ্যান্সার, প্রকাশ করা শেষ। আমি তোমাদেরকে আরও একটা অঙ্ক এখান থেকে দিচ্ছি, যে অঙ্কটা দিয়ে তুমি আসলে এখান থেকে আরেকবার প্র্যাকটিস করতে পারবা যে আচ্ছা এখান থেকে আমি কীভাবে চাইলে নতুনভাবে প্রকাশ করতে পারি। যেন আমি লিখতেছি হচ্ছে r1 + cos θ। আমি অন্য একটা অঙ্ক লিখতেছি, মনে করি 3 নম্বরের মধ্যেই আরেকটা অঙ্ক দিচ্ছি, 3-এর 2 মনে করো আর কি। হ্যাঁ, সেটা কি? তো বললো যে r1 + cos θ, r1 + cos θ = মনে করো কত? 2a। এরকম একটা অঙ্ক আমি দিলাম যে r1 + cos θ, যে r1 + cos θ ব্র্যাকেটে = হচ্ছে মনে করো 2a অথবা শুধু 2। তো আমি বইটাই নিচ্ছি যে শুধু 2 দিলাম। তো আমি বলছি এটাকেও তুমি বানাও। তো তুমি সেমভাবে আগে যাবা, কী করতে হবে? তুমি দেখবা কোথায় আসলে r cos θ আছে, কোথায় r sin θ আছে, কোথায় r আছে বা r² বানানো যায়, এরকম চেষ্টা করবা। আর এইটুকু খালি বসাই দিবা, এইটুকু খালি অ্যাপ্লাই করবা, শেষ। এত বসাই দিব। হ্যাঁ, ঠিক আছে, আমি কী করবো? আসো দেখি। দেখো r দিয়ে সবাইকে গুণ দিয়ে দিতে পারি, আসবে এরকম যে r প্লাস এর কি আসবে? r cos θ
সমান সমান কত আসবে 2। ওকে, এখানে থাকলো আর, এবং দেখতে পাচ্ছি সরাসরি আর cos θ বসে আছে, আর আমি জানি আর cos θ মানে কত x লেখা যায়, তো আমি x লিখে দিলাম সমান সমান 2। তো এক কাজ করো, এখানে আর আছে, এই এক্সটাকে ওই পাশে পাঠাই দাও, বিয়োগ আর, তাহলে 2 - x হলো, তাহলে শুধু আর সময় তো থাকলো। ভালো কথা, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে তোমার জিনিসটা দেখতে এরকম দাঁড়াবে যে আর স্কোয়ার, এবং আর স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায় তুমি খেয়াল করো, এক লাইনে শেষ করে দিই। এই যে আর স্কোয়ারের পরিবর্তে আগে শিখছো, লেখা যাবে সরাসরি x স্কোয়ার যোগ y স্কোয়ার। আর এই যে 2 - x স্কোয়ারের কত আসবে, যে স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2, তারপর হচ্ছে a b, 2ab প্লাস b স্কোয়ার। এই দেখো হয়ে গেলো, তুমি একটা লাইন পেয়ে গেলা, এটাই তোমার অ্যান্সার। তুমি চাইলে সাদা এগুলো লিখতে পারো, এক্স স্কোয়ারটাকে এই পাশে আনো, জিনিসটা দেখতে এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে -4, এখানে -4x আছে, এই পাশে হবে +4x, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এদিকে আসলে হবে -x স্কোয়ার সমান 0। তাহলে এই -x স্কোয়ার প্লাস x স্কোয়ার কাটা, তাহলে জিনিসটা দেখতে হবে কত এরকম, যে y স্কোয়ার y স্কোয়ার প্লাস 4x -4 = 0। এই যে সমীকরণ হয়ে গেল। তাহলে x আর y আছে সমীকরণে, আর কিছু নাই। এইভাবে তোমাকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে, যে যখন তোমাকে এগুলো সমীকরণ আকারে প্রকাশ করো, তখন তুমি এভাবে সমীকরণ আকারে প্রকাশ করে দিবা, দ্যাটস ইট, কোনো ঝামেলা নাই। এরকম অঙ্ক আসতে পারে পরীক্ষায়। তাছাড়া আমাদের দেখি না, আরও দেখো অনেকগুলো অঙ্ক আছে, আমি একটু কপি করে রাখি, আর হয়তো অনেক পেজ লাগবে। দেখো কী বের করতে বলছে পরেরটা আমাদের বলছে 1 2 3 এবার হচ্ছে 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা কী বের করতে বলছে, বিন্দুর দূরত্ব। আমরা বিন্দুর দূরত্ব শুধু শিখলাম, বিন্দুর দূরত্ব দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এগুলো এক একটা জলযন্ত্র এমসিকিউ এবং জলযন্ত্র ক। হ্যাঁ, তো আমরা শুরুতেই দেখছি, একদম শুরু থেকেই দেখতেছি, যা যা আছে সবই তোমাকে করতে হবে আসলে। আর নেক্সট সিকিউর জন্য দ্বিতীয় পর্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, দ্বিতীয় পর্বটা, কারণ এখান থেকে খ এবং গ দুইটা জিনিসই থাকবে আর কি। তো আমরা দেখি এখান থেকে ওয়াই অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুর দূরত্ব সমান হলে বলছে এ এর মানটা কত। আমি সেটা লিখতেছি, 4 নম্বরটা আমরা লিখতেছি যে দুইটা কথা বলছে, যে ওয়াই অক্ষ এবং কত বিন্দু 7,2 বিন্দু হতে, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে, এটা বইয়ের একটা পপুলার অঙ্ক। ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে a,5 বিন্দুর দূরত্ব সমান। হ্যাঁ, a,5 বিন্দুর দূরত্ব, a,5 বিন্দুর দূরত্ব সমান, 1,5 বিন্দুর দূরত্ব সমান। হ্যাঁ, সমান। তো আমরা এটাকে চিত্রে একটু বোঝার চেষ্টা করেছি, আমাদের বুঝতে সুবিধা হবে। কি বোঝাইলো আসলে, ধরলাম কি বলছে, ওয়াই অক্ষ থেকে, তাহলে যে ওয়াই অক্ষ থেকে এবং 7,2 বিন্দু হতে, তো 7,2 বিন্দু আমি নেই, যে ধরলাম যে 1 2 3 4 5 6 7 আর 2 মানে কি 1 2, ধরলাম এখানে এটা ধরলাম কি 7,2 একটা আমাদের বিন্দু। হ্যাঁ, 7 এই যে 2, 7,2 বিন্দু, 7,2 বিন্দু এবং ওয়াই অক্ষ হতে a,5 বিন্দুর দূরত্ব। তো ধরলাম কি এই যে এখানে, এই যে আসলাম এখানে আমি a আর 5 মনে করে যে উপরে আসলাম, ধরলাম এই যে আমাদের ধরলাম যে a,5, ধরলাম এখানে সেই বিন্দুটা আছে a আর এই যে 5। কী কথাটা বলছে খেয়াল করো, যে বলছে যে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে, তাহলে এই 7,2 বিন্দু হতে এই যে a,5 বিন্দুর দূরত্ব, তাহলে আমি বিন্দুটা লিখতেছি উপরে, বিন্দুটা কত আমাদের, যে a,5 আমাদের কোন কথাটা বলছে খেয়াল করো, বলছে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব এবং 7,2 হতে a,5 বিন্দুর দূরত্ব। এই কথাটাই আমাদের বলছে যে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে a,5 বিন্দুর দূরত্ব সমান। তার মানে এই দূরত্ব, এই সবুজ দূরত্ব আর এই হলুদ দূরত্ব দুটো সমান হলে এখন জিজ্ঞেস করছে তাহলে a এর মানটা বাইর করো। আমি কি লিখবো, প্রশ্ন মতে, তাহলে লিখবো আমি এখান থেকে কি লিখবো, যে প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে আমরা সলভ করা শুরু করি, দুটো বিন্দু দূরত্ব নিব আমি, এই ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটুকু আর এই যে দূরত্বটুকু সেটা আমি নিব। তো আমি আগে এই দুইটা বিন্দু দূরত্ব বের করি। হ্যাঁ, এই দুইটা বিন্দুর দূরত্ব a,5 আর 7,2, আর আমরা শিখছিলাম যে বিন্দুর দূরত্ব বের করতে হয় কীভাবে, ওই যে বিন্দুর দূরত্ব সূত্র দিয়ে। লিখবো আমি x1 - x2, তাহলে লিখতেছি আমি এখানে 7 - a স্কোয়ার, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, তাহলে কত আসবে 2 - 5 হোল স্কোয়ার। এই যে আসলো আমাদের, এটা গেল কি এই বিন্দুর দূরত্ব সমান সমান। প্রশ্ন মধ্যে কি বলছে, এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তো ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মানে কি, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুতে আসতো মানে কি, বেসিক্যালি কি, যে এ পর্যন্ত আসতো না, এ তারপরে তো 5 উঠছো, তাহলে এইটুক দূরত্ব যদি এ হয়, তাহলে এইটুক দূরত্ব এ, তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি বোঝায়, এক্স এর মানটাই। তার মানে এই ওয়াই অক্ষ এই বিন্দুর দূরত্ব মানে তুমি এখান থেকে দাগ কাটাই দিতাম এই বরাবর, তাহলে এইটুক দূরত্ব যে কথা, এইটুক দূরত্ব একই কথা। তাহলে আমি সেটুকু লিখতেছি, সেই বিন্দুর দূরত্ব হচ্ছে এ, বেসিক্যালি এইটুকু মান আসলে কত এ, এইটুকু এ, তাহলে এইটুকু এ, তাহলে লিখবো আমি যে এ শেষ। এবার আমাকে বলছে এ এর মান বের করো, তাহলে আমি হোল স্কোয়ার টোল স্কোয়ার করে দিব উভয় পক্ষে, করলে কি আসে খেয়াল করো, করলে আসে যে এইটু স্কোয়ার রুটটা চলে যাবে, তাহলে এইটুকু থাকবে, এইটুকু হিসাব করলে কত আসবে 7 স্কোয়ার মানে কত 49। আমি একবার এখানে হোল স্কোয়ার করে দিচ্ছি, যে 49 - 2ab, তাহলে 2a 7 × 14, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, এর মানটা হচ্ছে এত।
আর এখানে কত আসবে 2 মাইনাস 5 মানে কত -3, -3 কি হোল স্কোয়ার করলে কত আসবে 9 আসবে, ইকুয়াল টু কত a আসবে। এবার তুমি একটু হিসাব করো, জিনিসটা দেখতে কীরকম দাঁড়াচ্ছে, a স্কোয়ার মাইনাস এখানকার 14a, আর এই জিনিসটা যদি এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দেখতে কী হয় যে হচ্ছে -15a, তাহলে a স্কোয়ার -15a। আর এখানে কথা থাকতেছে আমাদের যে 49, আর হচ্ছে কত থাকতেছে 9। হ্যাঁ, তাহলে 49 আর 9 যোগ করলে কত হয় যে 58 হয়, তাহলে 58 ইকুয়াল টু কত 0, শেষ। a স্কোয়ার -15a প্লাস হচ্ছে 58 ইকুয়াল টু 0। এবার তোমাকে কী করতে হবে, এটা মিডল টার্ম করবা, ক্যালকুলেটর তুমি কী করবা, মিডল টার্ম করবা, করে তুমি মানটা বসাবা যে a এর মানটা এত কমা এত, এই দুইটার মধ্যে যে কোনো একটা মান তুমি আসবে, তাহলে এর মানটা এত হতে পারে এবং এত হতে পারে। তুমি মিডল টার্মও করতে পারো, ক্যালকুলেটারে করতে পারো, অথবা তুমি মুখে মুখে করতে পারো, যেভাবে তোমার সম্ভব তুমি করবা, সমস্যা নেই। তো ক্যালকুলেটারে তুলে দেবা, তুমি করা যায় এই যে তুমি হচ্ছে মোডে চলে যাবা, মোড দেবা, লেখা আসবে হচ্ছে ইকুয়েশন আননোন আমাদের ডিগ্রি হচ্ছে 2, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে ডিগ্রি 2, a এর মানটা কত 1, তারপর হচ্ছে b এর মানটা -15, তারপরে c এর মানটা কত 58। হিসাব করলে একটা আসে যে 15/2। হ্যাঁ, আমাদের একটা মান আসে কত যে 7.5 আসে, 7.5 মানে কত বেসিক্যালি যে 15/2, আর আরেকটা মান আসে কত আমাদের, আরেকটা মানও আসে কত আমাদের 15/2, দুইটা মানে আসে 15/2। তাহলে এত অথবা এত, দুইটা মানে 15/2 আমাকে একবার লিখলেই হয়, তাই না? তাহলে এক্স এর মানে আমাদের একটা আসছে 15/2। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। তো আশা করি এতে তুমি হিসাব করলে বের করতে ফেলতে পারবা এই ধরনের অঙ্কগুলো কী হয়। তো খুবই ছোট, ক নম্বরের জন্যই আসে। আমরা পরেরটা দেখি যে এখানে আরেকটা অঙ্ক বলছে আমাদের এই ক নম্বর পার্ট থেকে, বলছে হচ্ছে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং 4,3 বিন্দু হতে √10 দূরে আছে। তুমি ছোট্ট করে একটু চিত্র আঁকার চেষ্টা করবা, তোমার বুঝতেই সুবিধা হবে। এটা আমাদের হচ্ছে 5 নম্বর অঙ্কটা আর কি। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের ক নম্বরে যায়। ক নম্বরে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমাকে বলেই দিছে যার কোটি কি হবে, কোটি ভুজের দ্বিগুণ হবে। তাহলে ভুজ কত আমাদের আলফা, আর কোটি তাহলে কী হবে 2 আলফা এরকম, বা এক্স হলে 2x হবে এরকম। যে কী বলছে, যার কোটি ভুজের দ্বিগুণ, তো কি ভালো কথা, দ্বিগুণ, এবং 4,3 বিন্দু হতে, ধরলাম কি এই হচ্ছে সেই 4,3 বিন্দু, ধরলাম এই হচ্ছে আমাদের সেই 4,3 বিন্দু, বলছে এই সেই 4,3 বিন্দু হতে যার দূরত্ব আবার কত, এটুকু দূরত্ব বলে দেওয়া আছে। এই 4,3 বিন্দু হতে এই দূরত্বটা কত √10 আবার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতেছি প্রশ্ন মতে, আমাকে তো বলেই দিচ্ছে যে এই দুইটা বিন্দুর দূরত্ব কত, এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তো আমি দুইটা বিন্দুর দূরত্ব শুধু লিখবো, তাহলে লিখতেছি আমরা x1 - x2 হোল স্কোয়ার, তো আলফা -4। তো তুমি যে কোনো একটাকে x1 ধরো, কোনো সমস্যা নাই, তুমি এটাও করতে পারতা 4 - আলফা হোল স্কোয়ার, একই কথা, কোনো সমস্যা হবে না। তো আলফা -4 হোল স্কোয়ার, তো যোগ কী করলাম আমরা, যে এইটাকে x1 x2 ধরছি, এটা y1 এটা y2, তাহলে x1 - x2 হোল স্কোয়ার, তাহলে কী হবে y1 - y2 হোল স্কোয়ার, আর সাথে কী হবে রুট ওভার হবে। যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, যে এই বিন্দুর দূরত্ব কত √10। হ্যাঁ, √10, ভালো কথা। এবার তুমি হিসাব নিকাশ করো, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও, তো তুমি কি পাই যাচ্ছ, এই রুটটা সরে যাবে, জিনিসটা আসবে দেখতে হচ্ছে এরকম যে a স্কোয়ার -2ab, তাহলে 8 আসবে, 2ab প্লাস হচ্ছে কত b স্কোয়ার, তারপর এখানে কত আসবে a স্কোয়ার, তাহলে কত 4 আলফা স্কোয়ার, -2ab, তাহলে কত আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 আলফা প্লাস কত b স্কোয়ার 9, আর অপেক্ষা করলে কত আসবে শুধু √10 আসবে। ঠিক আছে, এই এবার হিসাব নিকাশ যদি আমরা একটু করি তাহলে কী আসবে খেয়াল করো, 4 আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার মানে কত 5 আলফা স্কোয়ার, তারপর হচ্ছে এখানে -8 আর এখানে -12, তাহলে কত আসবে -20 আলফা, আর এখানে কত আসবে 16, আর এখানে 9 আসলে কত আসবে 25, 16 আর 9 25, আর ওই পাশে 10 আসছে, একবার এনে বিয়োগ করে দিয়ে পাশে এনে তাহলে থাকবে কত আমাদের 15। তো জিনিসটা থাকলে হচ্ছে এরকম, যে সব যদি তুমি 5 কমন নাও তাহলে কী আসবে, যে আলফা স্কোয়ার, 5 যদি কমন নাও আলফা স্কোয়ার, এখানে আসবে কত 4 আলফা, এখানে আসবে কত, কিন্তু 15 আছে, 25 থেকে 10 বাদ দিলে কত হয়, একবার লিখে দিতে পারো তুমি চাইলে, 25 থেকে 10 বাদ দিলে হয় কত, যে 15, একবার লেখা তুমি 15। তো 5টা কমন নাও তাহলে কী আসবে, এখানে আসবে 3 আসবে, 3 ইকুয়াল টু কত 0, ওই পাশে এগুলো 0 হয়ে যাবে, তো জিনিসটা আসবে হচ্ছে আলফা স্কোয়ার -4 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। এবার তুমি এখানে মিডল টার্মটা করবা, যে মিডল টার্ম করলে আমাদের এখানে কী আসে, অ্যান্সারটা এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। আমরা এখানে করা আছে, এখান থেকে বসাই দিই, আলফা স্কোয়ারের মান হচ্ছে 1, তারপর এই সামনে সহগ কত -4, তবে এখানে সহগ কত যে 3, সি এর মানটা, এটা করলে আমাদের আসে x এর মান 3 আর 1, তাহলে x এর মানটা কত আমাদের, যে সুতরাং আলফা সমান আসা হচ্ছে যে 3,1, তবে দুইটা অ্যান্সার, দুইটা। তাহলে আমি কী বলবো, অ্যান্সার কী হবে, ওরা বলছিল কি ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো। হ্যাঁ, তো বলছিল ওই বিন্দু
স্থানাঙ্ক, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কী হবে? স্থানাঙ্ক লিখতে পারো তুমি কি, একটা স্থানাঙ্ক কী হবে যে 3,2 আলফা টু আলফা না, তাহলে জিনিসটা দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, যদি আলফা হয় তাহলে তুমি 3 ধরো, তাহলে একটা হবে 3,6 অথবা একটা বিন্দু কী হবে যে 1,2 মানে ডাবল হবে আর কি। হ্যাঁ, দুইটা স্থানাঙ্ক, তো সুতরাং স্থানাঙ্ক হবে কি আমাদের দুইটা, এত এবং এত, তাহলে অ্যান্সার ইজ হয়ে গেল, শেষ। এইভাবে তুমি চাইলে বের করে ফেলতে পারো যে কী রকম অঙ্ক আসতে পারে। হ্যাঁ, আমাদের লাস্ট অঙ্ক এখান থেকে থাকলো, সেটা হচ্ছে খেয়াল করো লাস্ট অঙ্কটা কি, লাস্ট অঙ্কটা হচ্ছে বলছে এই যে আমাদের একটা 4টা সমীকরণ, 4টা মানে বিন্দুর 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা বছর একটা আমাদের সামান্তরিক বা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বা বর্গ বা সামান্তরিক এরকম কিছু দেওয়া থাকবে, দিয়ে বলবে কি ঠিক আছে এইটার হচ্ছে তুমি বিভিন্ন কিছু বের করো বা ওই একটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো তার আগে তোমাকে এরকম প্রশ্ন বলতে পারে, এখানে 4টার মধ্যে 4টা বিন্দুর স্থানাঙ্কই দেওয়া, এখানে 2 রকম প্রশ্ন হতে পারে, এখান থেকে 2 রকম প্রশ্ন হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে, তাহলে আমি এটাকে করাই দিই, যেটা আসছে সেটাকে করাই দিই। এটা তো কয় নাম্বার প্রশ্ন আমাদের, এটা যে 4 1 2 3 4 5, এর মধ্যে 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বারটাকে করাই দিই, তারপরে আমি এখানে 7 নাম্বার অ্যাড করে দিব আর কি। হ্যাঁ, 6 আরেকটা প্রশ্ন হতে পারে 7 নাম্বার হতে পারে আর কি। হ্যাঁ, তো 6 নাম্বারটা আমরা করি, তো 6 নাম্বারটা আমাদের বলছে এটা কি সেটা তুমি একটু খেয়াল করো। আমি একটু এটাকে সাইজ করে নিই, একটু আমরা বড় করে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। তো খেয়াল করো না, এখান থেকে 6 নাম্বারটা আমরা আগে করি। 6 নাম্বারটা আমাদের বলবে কি, 6 নাম্বারটা আমাদের বলবে যে এখানে দেখো কি বলছে যে এ বি সি ডি এগুলা 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে তাহলে এখানে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, বলছে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা, তো বলছে একটা আয়তক্ষেত্রের, একটা আয়তক্ষেত্র প্রশ্ন বলে দিচ্ছে একটা আয়তক্ষেত্র, এখানে যে একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে। এখন বলছে ওই বিন্দুটা কত, তো আমরা কীভাবে করবো খেয়াল করো। এই বিন্দুটা লিখতেছি আমি, এই বিন্দুটা কত 3,2, এই বিন্দু হচ্ছে 3,2, তারপর বি বিন্দুটা কত, বি বিন্দু হচ্ছে 2,-1, 2,-1, আর সি বিন্দুটা কত 8,-3, ডি বিন্দুটা নাকি এখান থেকে জিজ্ঞেস করছে ডি বিন্দুটা কত। তাহলে আসো আমরা এখান থেকে হচ্ছে বের করি, তাহলে কী লিখবো, প্রথমত করবো কি, আমরা দেখো এই বরাবর বিন্দুটার আমি কি জানি, যে আমরা জানি কি যদি সেটা কি হয়, যদি সেটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রগুলো নর্মালি কী হয়, আয়তক্ষেত্র বা বর্গ এগুলোর ক্ষেত্রে কী হয়, তো এগুলোর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো আসলে কি হয়, যে মধ্যবিন্দুগুলো দেখো সেটা যে জিনিসই হোক মধ্যবিন্দু একটাই হবে, তাই না, মধ্যবিন্দু একটাই আসবে। তুমি আয়তক্ষেত্র সামান্তরিক যাই তোমাকে দিক, তুমি খালি মধ্যবিন্দুটা নিয়ে কাজ করবা, যে মধ্যবিন্দু বের করবা। হ্যাঁ, তাহলে আমি মনে করি এখানে দিলাম এই আমাদের সেই মধ্যবিন্দু, তাহলে এই সেই মধ্যবিন্দুটা, হ্যাঁ এই সেই মধ্যবিন্দুটা, সাপোজ মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, তাহলে আমি কি করবো ফার্স্টে, যে এসি এর মধ্যবিন্দু আগে বের করবো, এসি এর মধ্যবিন্দু যা, তাহলে কি বিডি এর মধ্যবিন্দু তো সে একটাই, মধ্যবিন্দু দুইটা হয় না, একটাই হয়, তাহলে আমি দুইটা মধ্যবিন্দু বের করবো। তো আসলে বের করি আমরা, যে কি লিখতেছি আমরা এসি এর মধ্যবিন্দু, তাহলে আমি এখানে লিখি যে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কীভাবে বের করতে হয়, যোগ করে ভাগ করতে হয়, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এক্স এরটা বের করি আমরা আগে। হ্যাঁ, এর মধ্যে তাহলে আমি এক কাজ করি, একসাথে লিখে দিই যে এক্স আর ওয়াই, তাহলে মধ্যবিন্দু কী হবে আমাদের, এক্স এরটা কী হবে 3 আর এখানে 8, তাহলে লিখবো আমরা এভাবে যে 3 + 8/2, এটা এক্স এর মানটা গেল, ওয়াই এর মানটা কী হবে সেম 2 আর এখানে -3, তাহলে 2 এর সাথে -3 যোগ করলে এত /2, তো সুতরাং আমাদের মধ্যবিন্দুটা কী আসবে খেয়াল করো, 3 8 11, তাহলে 11/2, এই কত আসবে -1, তাহলে -1/2, তাহলে আমি এটা পেয়ে গেলাম যে এসি এর মধ্যবিন্দু হচ্ছে এত। আবার আমি কী করবো এখানে, আবার লিখতেছি, আমি আবার মধ্যবিন্দু বের করবো কারটা, এসি বের করছে বিডি এরটা বের করবো, লিখি আমরা এখানে আবার বিডি এর মধ্যবিন্দু। হ্যাঁ, বিডি এর মধ্যবিন্দু, আয়তক্ষেত্র বলুক এটা বর্গক্ষেত্র বলুক যাই বলুক, মধ্যবিন্দু তো সেই একটাই হয়, তো মধ্যবিন্দু লিখলেই হবে, নট নেসেসারি আয়তক্ষেত্রই হইতে হবে। ওকে, বললাম বিডি এর মধ্যবিন্দু বের করে ফেলে আসো, সেম একইভাবে বি আর ডি 2 আছে, এখানে আমি জানি না কত, ধরে নিলাম যে এই বিন্দুটা হবে কত এক্স আর ওয়াই, তো মধ্যবিন্দু কী হবে, এখানে আছে এক্স ওইখানে আছে 2, তাহলে যোগ করে দেবো আমরা যে x + 2/2, আর ওয়াই কী হবে, দেখো ওয়াই -1/2, যোগ করে দিলাম আমরা। ওকে ফাইন, এইটা আমাদের মধ্যবিন্দু পেয়ে গেলাম, শেষ। তাহলে আমাদের মধ্যবিন্দু বের করা শেষ, 2টা মধ্যবিন্দু। এবার লিখবো আমরা প্রশ্ন মতে। হ্যাঁ, আমরা লিখি এখানে সুতরাং যে প্রশ্ন মতে সেটা কী ঘটনা করে, প্রশ্ন মতে 2টা মধ্যবিন্দু সেম, তার মানে এই বিন্দু যেই কথা এই বিন্দু একই কথা, খেয়াল করো এই বিন্দুটা যেই কথা এই বিন্দুটাও একই কথা। তাহলে লিখতেছি এখান থেকে প্রশ্ন মতে যে x + 2/2 = কত 11/2, লিখবা তুমি 11/2, হিসাব করো 2 2 বাদ চলে গেল, তাহলে x এর মানটা আসলো কত, 11 থেকে 2 বাদ দিলে 9। আবার সেম কাহিনী কার জন্য, তাহলে একটা অ্যান্সার পেয়ে গেছো, x এর মানটা 9। তো আবার y এর মানটাও সেম হবে, যে এই y বিন্দু আর এই y বিন্দু মানে তো একই কথা,
তাহলে আসবে হচ্ছে y মাইনাস 1/2 সমান সমান কত -1/2। তাহলে 2 বাদ গেল, তাহলে এই y ইকুয়াল টু কত আসবে, এখানে -1 ছিল বেশি গেলে +1, তাহলে -1 + 1 ইকুয়াল টু কত 0। তাহলে সুতরাং বিন্দুটা পেয়ে গেলাম আমরা, সুতরাং ডি বিন্দু। তাহলে আমি ধরছিলাম যে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এক্স আর ওয়াই, তো এক্স এর মানটা 9 আর ওয়াই এর মানটা কত 0, তাহলে 9,0। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। ওকে, তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম যে টোটালি এখান থেকে আমাদের কী কী জিনিস আসতে পারে। এই পার্টটা থেকে একটা জিনিস আমরা আরও দেখি, সেটা হচ্ছে 7 নম্বর একটা অঙ্ক আমরা বলছি, 7 নম্বরটা আমরা এখানে দেখবো। 7 নম্বর প্রশ্ন যেহেতু আমি নতুন একটা পেজ নিচ্ছি 7 নম্বরটার জন্য, হ্যাঁ 7 নম্বর ধরলাম এখানে। তো 7 নম্বরে কীভাবে বলতে পারে আমাদের বলতে পারে এভাবে, সাপোজ তোমার কাছে আমি একটা এরকম দিলাম, এখন একটা দিবি 3টা বিন্দু দিবে তোমাকে, হ্যাঁ তোমাকে হচ্ছে 4টা বিন্দু দিবে, 4টা বিন্দু দিবে, 3টা না 4টা বিন্দু দিবে। বললো কি তোমাকে এখানে যে সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু দিয়ে বলবে কি এই এ বি সি ডি বিন্দুটি দ্বারা গঠিত ক্ষেত্রটি কীরূপ হবে। এত দ্বারা এ বি সি আমি লিখে দিচ্ছি, তাহলে তো সব লিখে দিচ্ছি যে এ বি সি ডি, এ বি সি ডি দ্বারা গঠিত, এ বি সি ডি দ্বারা গঠিত ক্ষেত্রটি, এ বি সি ডি দ্বারা গঠিত ক্ষেত্রটি কীরূপ হবে আর কি। এখন অনেক কিছু যেহেতু 4টা বিন্দু দেওয়া আছে না, তো 4টা বিন্দুর মধ্যে কী কী হওয়ার চান্স আছে, 4টা বিন্দুর মধ্যে কী কী হওয়ার চান্স আছে কি যে হতে পারে কি একদম বর্গ, যে এটা আসলে একটা বর্গক্ষেত্র, কারণ কি 4টা বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে বর্গ, চতুর্ভুজ, আয়ত, সামান্তরিক এগুলোই তো হবে, রম্বস, তো বর্গক্ষেত্র হওয়ার চান্স আছে, বুঝলাম। বা হইতে পারে কি রম্বসও হইতে পারে, আচ্ছা ঠিক আছে, বর্গ হইতে পারে, রম্বস হইতে পারে, বা এমনও হইতে পারে যে আয়তক্ষেত্র, সবগুলো যে চতুর্ভুজ কিন্তু এরকম হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, বা সামান্তরিকও হইতে পারে। এখন তুমি বুঝবা কীভাবে যে কখন কোনটা হবে, কি করলে আসলে তুমি বুঝবা, তাহলে সেইটাই তোমাকে এখান থেকে শিখাই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো, প্রথমে দেখি আমরা, তুমি মনে করো কী করবো, এই এ বি সি ডি বিন্দু দেওয়া আছে কিন্তু, হ্যাঁ সবগুলোর বিন্দু দেওয়া আছে, যে এই বিন্দু মনে করো এক্স, ওয়াই, হ্যাঁ এরকম আমি সাপোজ একটা লিখে দিচ্ছি এখানে, এটা মানে লিখে দিই তোমাকে সরাসরি। সাপোজ কি লেখা আছে 3,2, এটা মনে করো হচ্ছে কত, যে 3, হচ্ছে 0, বা এটা মনে করো যেরকম যে 4, হচ্ছে 8, এটা আসছে মনে করো যে কথার কথা যে 4, হচ্ছে 11, এরকম কিছু একটা দেওয়া আছে, হাবি আমি জানি না দেওয়া আছে। এখন বলছে এই ক্ষেত্রটা কী হবে, ক্ষেত্রটা কীরূপ হবে। তুমি যেটা করবা প্রথমত 4টা বাহুরই মান বের করবা। 4টা বাহু কী কী, এই দেখো এ বি, বিসি, সিডি, ডিএ, 4টা বাহুর মান বের করবে। এভাবে তুমি বের করবা যে এ বি বাহু, তারপর কী করবা বিসি বাহু, তারপরে কী বের করবা যে সিডি বাহু, তারপর কী বের করো ডিএ বাহু, 4টা বাহুর মান বের করো। মান বের করতে সহজ, এই যে বের করছো। এ বি বের করবা কীভাবে, 3 থেকে 3 বাদলে কত হবে, তুমি লিখবা যে বিন্দুর দূরত্ব লেখার সূত্র 3 - 3 তারপরে স্কোয়ার যোগ এর কত আছে 0, এখানে 2, তাহলে কী লিখবা 0 - 2 স্কোয়ার, এই যে বাহুর একটা মান বের হয়ে গেল, শেষ। মানটা করলে কত আসবে লিখে ফেলি আমি এখানে, 3 - 3 0, 0 থেকে বললে 2, আর উপরে স্কোয়ার আছে, তো শুধুমাত্র 2 আসবে, এখানে 2 আসবে, তো মান বের করে ফেলে। এভাবে তুমি সবগুলো বাহুর মান বের করবা, সবগুলো বাহুর তুমি মান বের করবা। আরটা বের করে দেখাই বিসি, তাহলে বিসি দেখো 4 থেকে 3 বাদলে কত হবে, তাহলে 4 - 3 হোল স্কোয়ার, তো যোগ কত আছে 8 আর 0, তাহলে লিখবা 8 - 0 হোল স্কোয়ার, এখানে তুমি একটা মান পাই যাবা, শেষ। এইভাবে করে তুমি সবগুলা বাহুর মান বের করবা। সবগুলা বাহুর মান বের করার পরে যদি তুমি খেয়াল করো কি ঘটনা ঘটছে, 4টা বাহুই সমান, যে এ বি সমান সমান বিসি সমান সমান কি সিডি সমান সমান কি ডি, 4টা বাহুর মানই সেম আসছে, 4টা বাহুর মানই সেম আসছে। 4টা বাহুর মান সেম আসলে সেটা বর্গক্ষেত্র হইতে পারে, রম্বস হইতে পারে। তাহলে বর্গক্ষেত্র হওয়ার শর্ত কি 4টা বাহুই সমান হবে, আর রম্বসের ক্ষেত্রেও কি 4টা বাহুই সমান হবে, এ বি বিসি সিডি ডি, 4টা বাহুই সমান হবে, সেম সেম। এখন তুমি প্যারাই পড়ে গেলা যে কনফিউজড, বর্গ নাকি রম্বস, বর্গ নাকি রম্বস, তখন তোমায় করতে হবে কি কর্ণ বের করতে হবে, কর্ণ বাহু, তুমি বের করছো এগুলো কি যে বাহু, হ্যাঁ বাহু বের করছো। এবার তুমি বের করছো কর্ণ, একটা কর্ণ বের করবা, 2টা কর্ণ বের করবা। কর্ণ কি কি আছে, এই দেখো একটা কর্ণ আছে, তোমার একটা কর্ণ আছে তাই না, বিডি, আর একটা কর্ণ কি আছে, এই যে এখানে আমাদের কি আছে এসি, তাহলে করবা কি যে কর্ণ বিডি এর বাহুটা বের করবা, বি বিন্দুর ডি বিন্দুর মান জানো, কর্ণ এসিটা বের করবা। এই যে তুমি মানগুলো বের করলা, বের করার পর তুমি কী করবা, দেখবা যে কর্ণগুলো সমান কিনা। যদি দেখো এই কর্ণ বিডি আর এসি সমান, এটা কর্ণ, হ্যাঁ কর্ণ, আর এগুলো কী ছিল বাহু। যদি 4টা বাহুই সমান হয় তাহলে বুঝবা কি 4টা বাহু সমান এবং কর্ণগুলোও সমান, তার মানে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আর যদি তুমি খেয়াল করো যে না, যে শুধুমাত্র বাহুগুলা সমান হয়েছে কিন্তু এই যে কর্ণগুলা, এই কর্ণগুলা মানে কর্ণ তুমি যে বের করছো যে বিডি আর এসি এটা সমান না, বিডি আর এসি সমান না, বিডি আর এসি সমান হয় না, তাহলে তুমি বুঝবা কি রম্বস। বর্গক্ষেত্র
আর হচ্ছে রম্বস বের বোঝার এই হচ্ছে উপায়। বাহু সমান হবে কিন্তু কর্ণগুলো সমান হবে না। তুমি দেখবা মান বের করে দেখবো আলাদা মান আসছে, তখন বলবো সুতরাং হ্যাঁ এটা রম্বস হবে। এইভাবে তোমাকে অ্যান্সার লিখতে হবে। আয়তক্ষেত্র বলে কি হবে, জাস্ট কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। হ্যাঁ, তাহলে লিখে দিচ্ছি বিপরীত বাহু সমান। তাহলে এখানেও বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান। আর এখানেও কি সেম কাহিনী, যে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান। এই যেমন এখানে বিপরীত বাহু সমান বলতে কি বুঝাইছি আমরা, খেয়াল করো যে এখানকার এডি আর বিসি সমান হবে। তার মানে জিনিসটা এরকম হবে যে এডি সমান সমান কি বিসি। আবার কি হবে, সিডি আর এবি সমান হবে। তো সিডি আর এবি সমান হবে। তুমি তো সব বের করছোই, বের করলে মান দেখে বুঝতে পারবা যে কে 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 সমান, কে সমান না। এখানে সেম কাহিনী যে এডি আর বিসি সমান, কিন্তু সিডি এবং এবিও সমান। কিন্তু বুঝবো কেমনি, দুইটাই সেম হয়ে গেল, বিপরীত বাহু সমান হবে। তাহলে আলাদা করার জন্য আমরা দেখবো কি, যে এখানে কর্ণ দেখবো, যে কার কর্ণ, এই যে কর্ণগুলো আছে আয়তক্ষেত্র যদি হয় তাহলে কর্ণগুলো সমান হবে। তাহলে এসি আর বিডি যে কর্ণ, মানে কর্ণ যদি সমান হয় তাহলে বুঝবা কি, তাহলে আয়তক্ষেত্র। আর যদি দেখো যে না সমান হয় নাই, তাহলে কি লিখবা যে কর্ণ, এই যে আমাদের কর্ণ কি, এই যে এসি আর এই যে বিডি সমান হবে না, সমান হবে না। সমান না হলে বুঝবা কি তুমি, হ্যাঁ সেটা একটা সামান্তরিক। এই যে চারটা জিনিস ছিল, চারটা জিনিস বলে দিলাম, পরীক্ষা যেভাবে আসুক তুমি যেন শুধুমাত্র করতে পারো। এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে এই বিন্দুর দূরত্বগুলো দিয়ে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আশা করি এইটুকু সুন্দর মতো ক্লিয়ার। এবার তুমি যখন বই থেকে 3.1, 3.2 একটু অঙ্কগুলো করবা, আরও একটু দেখবা, তুমি নিজেই দেখবা যে হ্যাঁ এর বাইরে আসলে কোনো অঙ্ক নাই। এগুলাই দিয়েই আমরা আসলে টোটাল অঙ্কগুলো সলভ করি, এগুলো আমাদের টোটালি আছে। হ্যাঁ, তো আমাদের এইটুকু ক্লিয়ার, প্রথম জিনিসটুকু ক্লিয়ার। এবার আমরা একই সাথে দেখবো হচ্ছে এইটারই 2 নম্বর অংশ আর কি, এই পার্টেরই আরেকটু অংশ আমাদের আছে, সেটুকু দেখবো। এটা আমাদের পরীক্ষাতে কতে এমসিকিউতে অনেক বেশি আসে। সেটা কি সেটা হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ক্ষেত্রফল, সমরেখা হওয়ার শর্ত, এই সবগুলো নিয়ে আমাদের আরও একটা টাইপ। তো চলো আমরা প্রথম অংশ দেখছি, এবার আমরা দ্বিতীয় অংশ দেখি। তো প্রথম অংশ কি বলছে, দ্বিতীয় অংশ কি বলছে, সাপোজ তোমার কাছে একটা বিন্দু দেওয়া আছে, সাপোজ এখানে একটা বিন্দু দেওয়া আছে কি, যে কি বিন্দু, যে এরকম যে x1 y1, ঠিক আছে। আর একটা বিন্দু দেওয়া আছে আমাদের কি, যেরকম যে x2, আর একটা বিন্দু কি দেওয়া আছে y2, x1 y1, x2 y2। এখন জিজ্ঞেস করছে তাহলে এখানকার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। পরীক্ষা বলতে পারে যে এই রেখাটাকে একটা বিন্দু নিলাম, মনে করো আমি হচ্ছে বিন্দু নিলাম, নাম দিলাম মনে করো এটা হচ্ছে এ বি, নাম দিলাম কি এ বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু বি বিন্দু। বললো এবিকে এই সি, এবিকে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্স ওয়াই আমি জানি না কত। তো বলছে এবিকে সি কত অংশে অন্তর্বিভক্ত করছে, বলছে m/n অনুপাতে 1:2, 2:3 এরকম। তো এদিকে সি বিন্দুটা কি করছে, m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো এই অন্তর্বিভক্তকারী যে বিন্দুর স্থানাঙ্কটা মানে এক্স আর ওয়াই, সেই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা আমি বের করতে চাই, এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই বের করে আমরা আসো এভাবে, এক্স বের করবো কীভাবে, আচ্ছা এক্স বের করবো, এক্স এটা নয় বের করি। তো নিচে কী হবে, নিচে হবে হচ্ছে যেহেতু অন্তর্বিভক্ত তাহলে আমরা m/n, তাহলে আমরা এইটাকে যোগ করবো m+n। আর এখানে কী করবো, সেম লিখবো যে m প্লাস কি n, m+n না লিখে লিখতে পারি আমরা কি m1 m2 এভাবে লিখতে পারি, আমাদের ইচ্ছা। তো মনে করো আমি বইয়ের মতোই লিখি, কোনো সমস্যা নেই, m/nও লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো আপত্তি নাই, তাতে কারো কোনো আপত্তি নাই, তুমি এভাবে লিখতে পারো। হ্যাঁ, ধরলাম কি এরা m1 অনুপাত m2 অনুপাত, m1:m2 লিখতে পারো, যে কোনোটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কী করবো, নিচে লিখবো কি, নিচে লিখবো হচ্ছে কি, যেহেতু m1:m2 অনুপাত, নিচে যোগ করে দেবো অনুপাতগুলো, m1 + m2 হেরোসেন। এখানে m1 লিখবো, যোগ দিয়ে কি লিখবো, আমি দূরে এখানে কি লিখলাম যে m2 লিখলাম। হ্যাঁ, m2 যেহেতু এক্স বের করতেছি তাহলে আমরা কী করবো, খেয়াল করো, আমরা যেহেতু অন্তর্বিভক্ত নিচে যোগ লিখছি, উপরেও যোগ লিখছি, একটু ফাঁকা রাখছি জাস্ট। এবার m1 এর সাথে দিব কি x2 বিন্দুটা, এই যে x2 বিন্দুটা আছে, x2 m1 x2, m2 আছে তাহলে দিব হচ্ছে x1, দেখো উল্টা 2 1 1 2 এরকম উল্টা, ঘটনা সহজ। এবং সেম একইভাবে তুমি লিখে ফেলতে পারো কি, কার জন্য, ওয়াইয়ের জন্য লিখে ফেলতে পারো, যে ওয়াইয়ের জন্য কি লিখতে পারবা চাইলে। কী হবে, নিচে হবে হচ্ছে এরকম যে m1 যোগ হচ্ছে কত m2, m1 যোগ m2, তাহলে উপরেও কী লিখবো, সেম একইভাবে, যে এখানে m1 লিখলাম, একটু ফাঁকা দিয়ে m2 লিখলাম আমরা। সেম একইভাবে কী করবো, আমরা m1 এর সাথে কী দিব, y2 দিব, যেহেতু y দিয়ে লিখতেছি আমি ওয়াইয়ের স্থান, তাহলে y লিখবো m1 y2, আর m2 কী হবে y1, শেষ। এই হচ্ছে আমাদের বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল দুটো বিন্দু। তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে এক্স আর ওয়াই এর স্থানাঙ্কটা কী কী হবে, এটা বের করতে তোমাকে বলবে। আচ্ছা, এবার যদি আমাকে বলতো যে না এবার তুমি বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক বের করো, ফর এক্সাম্পল তোমার কাছে একটা বিন্দু দেওয়া আছে, এটা সাপোজ এটা এ বিন্দু,
এটা হচ্ছে তোমার একটা বি বিন্দু। এই তোমার লেখা আছে যে বিন্দুগুলো, ফর এক্সাম্পল যেরকম লেখা আছে যে এটা কত x1, তারপর হচ্ছে কি এটা হচ্ছে y1। হ্যাঁ, এখানে লেখা আছে কত আমাদের যে x2, তারপরে কি লেখা আছে y2। তো তোমাকে বলছে এখান থেকে যে এবিকে এই যে বাহিরে বহির্বিভক্ত করে, মানে কি বাইরের একটা বিন্দু সাপোজ সি। হ্যাঁ, সি কী করছে তোমাকে আবারও এবারে বহির্বিভক্ত করছে। এবার কত অনুপাতে? অনুপাতটা কত বলছে আবারও সেম যে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত। তাহলে এত অনুপাতে লিখে দিচ্ছি আমি কথাটা, এত অনুপাতে হচ্ছে বহির্বিভক্ত, এত অনুপাতে বহির্বিভক্ত। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? বহির্বিভক্ত সূত্র কী হবে? সূত্র হবে হচ্ছে এরকম সেম। তাহলে লিখবো আমরা, তাহলে লিখবো এক্স, তাহলে এক্সের স্থানাঙ্ক লিখে দিয়ে আসো, এক্সেরটা লিখে দিই এখানে। তাহলে সেম আগের মতো এবার কিন্তু m1:m2 আছে, কিন্তু যোগ হবে না, এবার বিয়োগ, বহির্বিভক্ত তো হবে কত বিয়োগ। তাহলে m1 - m2 লিখবো তুমি এখানে সেম যে m1 মাইনাস কি লিখবা m2। আবার আগের মতো এখানে এক্স লিখতেছো, এম এর সাথে দিবা কি x2, m2 এর সাথে কি দিবা x1, শেষ, এক্স পাই গেলা তুমি। সেম একইভাবে আমি এখানে লিখে দিচ্ছি কমা দিয়ে। তাহলে y কি হবে? y হবে সেম, তাহলে কি লিখবো এখানে m1 - m2। কী করবো আমরা এখানে? সেম যে m1, তবে লিখবো হচ্ছে আমরা একটু ফাঁকা দিয়ে, তাহলে লিখবো কি m2। m1 এর সাথে কি আসবে? m1 এর সাথে আবার আগের মতো y2, m2 এর সাথে আসবে কত y1, শেষ। তাহলে এই যে তুমি বিন্দুর স্থানটা পাই গেলা যে x বিন্দুটা কি হবে, y বিন্দুটা কি হবে। তো অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত বললে তুমি এভাবে x y অর্থাৎ বিন্দুর স্থানাঙ্কগুলো বের করে নিতে পারবা। এগুলো দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা দেখবো। হ্যাঁ, তো চলো এরপরে আমরা আর্টিস্ট দেখি ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্রের ব্যাপারটা কি? যে বলছে একটা আমাদের বিন্দু দেওয়া আছে, এখানে একটা এ বিন্দু যার স্থানাঙ্ক মনে করো x1 y1। একটা বিন্দু দেওয়া আছে আমাদের বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে মনে করো x2 y2। আর বিন্দু দেওয়া আছে সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এরকম যে x3, তাতে হচ্ছে কত y3। এখন বলছে কি আমাদের এখানে যে এইটার ভর কেন্দ্র কত? ভর কেন্দ্র কি হবে? তো ভর কেন্দ্র হবে হচ্ছে এই দেখো, আমি এক কাজ করি, এই যে এইটাকে আমি এরকম মধ্যবিন্দু নেই, সাপোজ আমি এটাকে সাদা করে দিই তাহলে। তো দেখি আমরা সেম, তাহলে এখানে আমি একটা নিলাম, মনে কী করলাম, এই যে এটারও আমি মধ্যবিন্দু নিলাম। তাহলে এইগুলোকে মধ্যবিন্দুতে ভাগ করতেছি, হ্যাঁ, এটা সমদ্বিখণ্ডিত করতেছি। ওকে, তো এটাকে হচ্ছে আমি সমদ্বিখণ্ডিত করতেছি, মনে করি এই দেখো। এবং দেখো এরকম করলে একটা আমরা কিন্তু মাঝখানটা বিন্দু পাই গেলাম, যে একটা ছেদ বিন্দু পাইলাম। হ্যাঁ, তো আমি এইগুলোকে সমদ্বিখণ্ড করার পরে মাঝখানটা ছেদ বিন্দু পাইলাম, এই যে এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এই ত্রিভুজের ভর কেন্দ্র মানে কি? যেখানে এটা বিন্দু না, তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের মান থাকবে। তো সেই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা আমি জানতে চাচ্ছি, ত্রিভুজের ভর কেন্দ্র। তো সেই স্থানাঙ্কটা কী হবে? এক্স ওয়াই। তো এক্স এর মানটা লিখবো কীভাবে? যে এক্স এর মানটা লিখবো আমরা এইভাবে, যে যতগুলো x1 আছে মানে বিন্দু ছিল x1 x2 x3 সবগুলোকে আমরা যোগ করব, x1 x2 x3 যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, শেষ। আর ওয়াই এর স্থানটা লিখবো কীভাবে? ওয়াই লিখবো এইভাবে সেম একইভাবে যে y1, তারপরে কি y2, তারপরে কি y3 সবগুলো যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে ঘটনা যে x1 x2 x3 y1 y2 y3, শেষ। তাহলে হয়ে গেল ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কীভাবে সেটা তোমাকে মনে রাখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল এরকম দেওয়া থাকবে আমাদের, দেখো এরকম x1 y1 x2 y2 মানে 3টা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল তখন সেই ক্ষেত্রে কীভাবে বের করতে হয়? তো ত্রিভুজের আমরা হচ্ছে এইটা বের করে দেখি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, ডেল। তো ডেলটা হবে হচ্ছে এরকম, আমরা একটা এরকম নির্ণায়ক গঠন করব কি দিয়ে? এই বিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে, এরকমভাবে যে x1, তারপর হচ্ছে x2, তারপর হচ্ছে x3, x এর সবগুলো নিলাম x1 x2 x3, তারপর কি লিখবো আমরা y1 y2, তারপরে y3, তাহলে y এর সবগুলো নিলাম আমরা, আর তারপরে দেবো হচ্ছে 1 1 1। এখন এই যে আমি বের করে ফেললাম হচ্ছে এই যে দেখো, আমি যদি নির্ণয় করি তাহলে এটাই হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের এরকম 3টা বিন্দু দিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি জাস্ট এই ওয়েতে এই নির্ণায়ক গঠন করবো, এইভাবে নির্ণায়ক গঠন করে নির্ণায়কের মানটা বের করবা, তাহলেই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এই কথাটুকু মনে রাখো, এটা দিয়ে পরীক্ষায় সৃজনশীল তোমাকে সলভ করতে হবে। আরেকটা জিনিস বলছে সমরেখ হওয়ার শর্ত কি? যে 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু এ বি সি 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? 2টা শর্ত। একটা মনে রাখবা যে 3টা বিন্দু, সাপোজ আমি লিখে দিলাম 3টা বিন্দু, হ্যাঁ, সাপোজ 3টা বিন্দু লিখে দিচ্ছি এখানে, 3টা বিন্দু যদি আমাকে বলছে এই 3টা বিন্দু যে সমরেখ, তুমি বুঝবা কীভাবে? তো 3টি বিন্দু সমরেখার শর্ত হচ্ছে কি? এদের ঢাল সমান হবে। হ্যাঁ, ঢাল সমান হবে। আমরা অঙ্ক করে যখন করবো তখন দেখাবো, সমস্যা নেই। ঢাল সমান হবে, এমসিকিউতে 80টা।
ঢালগুলো সমান হবে, মনে করো এরকম আর কি, যে এ বি সি তিনটা বিন্দু ছিল আমাদের, এ বি সি তিনটা বিন্দু ছিল। হ্যাঁ, তো এই তিনটা সমরেখ যদি হয় তাহলে এ বি এর ঢাল এবং এ সি এর ঢাল কী হবে, সমান হবে। আমি লিখতেছি আমি যে এ বি এটার ঢাল যা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কি এ সি এটার ঢাল কী হবে, সমান হবে। এই হচ্ছে একটা শর্ত, ঢাল সমান হবে। আর আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, এই ক্ষেত্রফল এই যে ডেল, অর্থাৎ কি যে ক্ষেত্রফলটা ত্রিভুজ, তুমি এই তিনটা বিন্দু আছে, তুমি এটা দিয়ে কী করবা, ক্ষেত্রফল বের করবা। তো ক্ষেত্রফল সমান সমান শূন্য হলে, ক্ষেত্রফল যদি শূন্য হয়, অঙ্ক করে দেখছো এই মানটা শূন্য আসছে, তাহলে তুমি বুঝবা জিনিসটা আসলে ত্রিভুজ ছিল না, জিনিসটা আসলে কি একই বিন্দু একই রেখা দিয়ে গেছে, এটা সমরেখ ছিল। এইভাবে তোমাকে বুঝতে হবে জিনিসটুকু। তাহলে প্রত্যেকটা কথা মনে রাখো, যদি তোমাকে বলে অন্তর্বিভক্ত, যদি তোমাকে বলে বহির্বিভক্ত, যদি তোমাকে বলে ত্রিভুজের ভর কেন্দ্র কী হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, বা ত্রিভুজটা আসলে সমরেখ হবে কিনা, বা বিন্দু তিনটা সমরেখ হবে কিনা, এই সবগুলোর শর্তগুলো, পয়েন্টগুলো, বেসিক এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। এরপরে তুমি রেডি যে এখান থেকে আসলে যে প্রশ্নগুলো আসবে তুমি সলভ করতে পারো। আমি এরকম একটা অঙ্কগুলো নিচ্ছি, এবার আসো এর আমরা এই টাইপের ওয়ান শট কোশ্চেনগুলো নিচ্ছি, সেখানে তুমি একটু খেয়াল করে দেখো আমাদের কী কী বলছে। আমাদের বলছে হচ্ছে যে -3, -2 এবং এত বিন্দুটির সংযোগ রেখাংশর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কত, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা আসলে ট্রাই করে দেখি যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করতে হয়। আমি সেটা লিখে দিচ্ছি এখানে, যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ। তো সমত্রিখণ্ডক স্থানাঙ্ক কীভাবে বের করবো, সাপোজ আমাদেরকে সেই দেওয়া আছে তিনটা বিন্দু, যে একটা এ বিন্দু, একটা বি বিন্দু, দুটো বিন্দু দেওয়া আছে আমাদের, হ্যাঁ। তো সেই বিন্দুটা সাপোজ লিখলাম এখানে, একটা বিন্দু কত, যে 3, -2, এগুলো কতে আসবে, হ্যাঁ, কতে আসবে। আর একটা কত আমাদের 6, 4। তাহলে এই দুইটা বিন্দু এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, যে আমরা এটাকে এমনভাবে ভাগ করবো সেটা সমত্রিখণ্ডিত হয়। তখন এরকম যে এইখানে একটা বিন্দু আর এইখানে দেখো তো সমান 3 খণ্ড হলো না, এই যে এইটুকু সমান 3 খণ্ড হয়ে গেল। তো আমাকে বলছে এই যে এই বিন্দুগুলোর মানে তোমাকে বের করতে বলছে, যে এই তুমি সাপোজ সি বিন্দু আর ডি বিন্দুর মানটা বের করো, সি আর ডি বিন্দুর স্থানাঙ্কটা বলো। তো আমরা ধরে নিলাম যে সমত্রিখণ্ডিত হয়েছে, মানে কি, যে সমত্রিখণ্ডিত তখনই হবে যদি সেটা কি হয়, যদি সেটা এই এবিকে এই সি আর ডি কী করে, হ্যাঁ, সি আর ডি যদি কি হয়, সি এবং ডি, এবিকে লিখে দিচ্ছি যে এবিকে, হ্যাঁ, এ বিকে, তো এবিকে সি এবং ডি, এবিকে সি এবং ডি, 2:1 এবং 1:2 অনুপাতে, এবিকে 1:2 অনুপাতে, যে এবিকে সি এবং ডি যদি 2:1 এবং 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সমত্রিখণ্ডিত হওয়া মানে কি, অন্তর্বিভক্ত করবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাই করতে হবে, যে এই 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে কি হয়, 1:2 করলে কি হয়, এটা বের করতে হবে। তাহলে লিখি আমরা যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তর ক্ষেত্রে তখন কি হবে, এত অনুপাতে অন্তর্বিভক্তর ক্ষেত্রে কি হবে, এত অনুপাতে অন্তর্বিভক্তের ক্ষেত্রে। তো কি লিখবো আমরা, আসলে লিখি আমরা এখানে অন্তর্বিভক্ত ক্ষেত্রে কি হবে। তাহলে আমরা এবিকে কি করছি, এই যে এবিকে, তাহলে লিখতেছি আমরা কাকে, এবিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তের ক্ষেত্রে। তাহলে আমি এক্স এর স্থানাঙ্কটা লিখি, এক্স কি হবে, এক্স হবে হচ্ছে এরকম, তাহলে লিখে ফেলি। আমরা এক লাইন লিখতে পারি আমরা, হ্যাঁ, এক লাইন লিখে দিচ্ছি এক্স আর ওয়াই, হ্যাঁ, ওকে। এই যে এক্স আর ওয়াইয়ের যে স্থানাঙ্কটা সেটা কি হবে, তো এক্স ওয়াইয়ের স্থানাঙ্কটা হবে হচ্ছে আমাদের এরকম, একবার লিখে ফেলতেছি এক্স এটা লিখে আমরা আসো। তো কী ছিল নিয়ম, যে এনে যা ছিল তাই, যে m:1 m1:m2, তাহলে যোগ আকারে অন্তর্বিভক্ত মানে যোগ, তাহলে এখানে দিব 2, একটু ফাঁকা দিয়ে লিখবো কত, 1, তাহলে m1:m2। এবার বিন্দুটা লিখবো আমরা m1 এর সাথে কি যাবে, দেখো m1 ছিল, m1 এর সাথে যাবে x2, তাহলে এই যে এটা হচ্ছে x2, তাহলে 2 × 6। আর এখানে কি আসবে, যে m2 এর সাথে যাবে x1 কত, -3, তাহলে হবে কত, -3, হ্যাঁ। তো গেল আমাদের এটা প্রথমটা, সেটা প্রথমটা, তাহলে আমি কমা দেবো, এখানে কমা দেবো। এবার ওয়াইটটা লিখবো আমরা সেম একইভাবে, ওয়াইটটা লিখবো 2:1, তাহলে লিখবো তো আমি যে 2 + 1, তাহলে এখানে কি লিখবো আমরা, প্রথমে একটু 2 লিখলাম, একটু ফাঁকা দিয়ে কি লিখলাম আমরা, 1 লিখলাম। তো 2 এর সাথে কি হবে, y যেহেতু এটা x এটা y, এর সাথে কি আসবে, যে m1:y2 কত
ওয়াইটা হচ্ছে 4 আর m2 সাথে কি আসবে এই যে y1 তাহলে -2 আসবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তো আমরা হিসাবটা করে ফেলে আসো। এখানে আমাদের যে x এবং এই y এর স্থানাঙ্কটা কী হবে, এখানে আসবে 6 দুগুণে 12 আর এখানে কত আসবে -3, 2 একে 3, এখানে কত আসছে আমাদের 4 দুগুণে 8 -2 আর 2 একে 3। হিসাব করলে কি পাচ্ছি আমরা, 12 থেকে 3 বাদ দিলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় কত 3, আর 8 থেকে 2 বাদ দিলে হয় কত 6, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 3,2 একটা পেয়ে গেলাম অ্যান্সার যে 3,2। তাহলে একটা আমরা বের করে ফেলছি যে 3,2। একইভাবে তুমি লিখবা এবং একইভাবে তুমি লিখে ফেলবা যে এবিকে, এবার কি লিখবা যে এবিকে 1:2, 1:2। তাহলে তুমি এইটুকু বাই ডিফল্ট মনে রাখবা যে সমত্রিখণ্ড মানে কি 2:1 এবং 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে মাঝখানে দুইটা বিন্দু। তো এবিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তের ক্ষেত্রে, এত অনুপাতে অন্তর্বিভক্ত লিখে দিচ্ছে একবারে। ওকে, তো এবিকে এত অনুপাতে অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হবে, তো সেম একইভাবে লিখে ফেলি আমরা। আসো বিন্দুগুলো লিখে ফেলি এক্স ওয়াই, তো সেম একইভাবে লিখবো আমরা যে এক্স ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে, এটা সেম একইভাবে লিখে আমরা। আসো বা দুইটা সমান দিলে হবে, সমস্যা নেই। তো এই অনুপাতটা কি হবে জাস্ট খেয়াল করো। ওকে, তো আমরা আগের মতো লিখবো m1:m2। তাহলে দেখো m1 তাহলে 1, তাহলে 1 যোগ 2, উপরে সেম হবে যে 1 একটু ফাঁকা দিয়ে লিখবো কত 2। তো প্রথমের সাথে m1 এর সাথে আসবে কত x2 কত 6, বসে দিলাম হচ্ছে 6, আর এখানে কত আসবে, এখানে হচ্ছে -3, তো গেল একটা। তাহলে y লিখবা সেম ভাবে 1 + 2, এখানে সেম ভাবে 1 একটু ফাঁকা দিয়ে কত 2, তাহলে কি লিখবো আমরা, এর সাথে গুণ করবো কত আমরা, এই ওয়াইটার সাথে গুণ করবো কত 4 আসবে আমাদের, গুণ করলে 4, কারণ কি m1 y2 আর এর সাথে কত আসবে আমাদের হচ্ছে -2, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তো হিসাব করো, হিসাব করলে কি আসে, স্থানাঙ্কটা খেয়াল করো, এখানে স্থানাঙ্কটা আমাদের xy ছিল, এটা আরেকটা xy, দেন আসবে 6 আর এখানে কত আসছে -6 ভাগ কত 3, পরেরটা কত আসছে 4, এখানে আসছে কত -4 ভাগ হচ্ছে কত 3। হিসাব করলে কত আসে একটু খেয়াল করো যে 0, এখানে কত আসছে 0, তার মানে 0 0 পেয়ে গেছি আমরা। আমার হচ্ছে এটা হচ্ছে 0 0 বিন্দু। তাহলে এই হচ্ছে আমরা স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম, যে এই হচ্ছে আমাদের সেই স্থানাঙ্ক দুইটা। আর বলছিল কোনটা অ্যান্সার, এই যে এইটা অ্যান্সার এবং এইটা অ্যান্সার তুমি লিখবা। সুতরাং লিখে দিচ্ছি, তাহলে তুমি আলাদা করে অ্যান্সারটা লিখবে। এটা হচ্ছে একটা অ্যান্সার আমাদের, আর এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এইভাবে করতে হয়। আশা করি বুঝতে পারছো যে সমত্রিখণ্ড বললে আমরা আসলে কিভাবে করব। সমত্রিখণ্ডিত বিন্দু যদি বলে আমরা এইভাবে চাইলে করতে পারি এখান থেকে। ওকে, তো গেল এই জিনিসটা। এটুকুর পরে একটু খেয়াল করো কি আসবে আমাদের পরেরটা। এবার আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা, এটা বেশ আসে, এটা পরে 2 নাম্বারটা আমাদের এখানকার অনেক বেশি আসে। এটা যে বলবে এত বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কত অনুপাতে ছেদ করে, ওয়াই অক্ষ কত অনুপাতে ছেদ করে। অনুপাতটা এবার জিজ্ঞেস করে, এখানে অনুপাতের অঙ্কটা। তো আসলে আমরা অনুপাতের অঙ্কটা দিয়ে বের করে ফেলি খুব দ্রুত, যে অনুপাতের অঙ্কটা আমরা এখানে কীভাবে করবো। তো খেয়াল করো, তো যখনই বলবে কত অনুপাতে ছেদ করে তুমি ধরে নিবা। হ্যাঁ, তো এখানে আমাদের কী বলছে 2,4, তারপর হচ্ছে কি ও -3,6 দেখি এত বিন্দুর সংযোগ রেখাংশ, এত বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ, তাহলে আমি প্রথমে এক্স অক্ষটা বের করতেছি, যে সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি করবে এবার, যে k:1, আমি প্রথমেই ধরে নিব যে k:1 অনুপাতে, প্রথমেই ধরে নিচ্ছি আমি কি, যে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। k:1 অনুপাতে অন্তর্বিভক্ত, ঠিক আছে। k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হইতেই পারে যে না অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। যদি অন্তর্বিভক্ত না হয়ে বহির্বিভক্ত হয় সেটা আমরা বুঝতে পারবো অ্যান্সার দেখে, তখন আমি লিখে দেবো যে হ্যাঁ বহির্বিভক্ত। আমরা ধরে নিছি, আমরা জানি না কোনটা হবে, আমি ধরে নিছি। হ্যাঁ ধরি, আমি কথা লিখে দেবো যে ধরি এত এর সংযোগ রেখাংশ এক্স অক্ষকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তুমি লিখে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কি করবো, k:1 বলছে তো আমি লিখবো, এক্স অক্ষকে বলছে না, তাহলে তুমি এক কাজ করবা, তুমি মনে রাখবা এক্স অক্ষকে বললে এক্স অক্ষে ওয়াই শূন্য হয়, সবাই আমরা জানি। তো আমরা শুধুমাত্র ওয়াই এর স্থানাঙ্কটুকু বের করব। যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে,
প্রশ্ন মতে লিখে দিচ্ছি, সরাসরি লিখবো এখানে প্রশ্ন মতে। এই যে আমি যে আগে দুইবার স্থানাঙ্কটা বের করতাম, খেয়াল করো, এ দেখো যে এক্স এর জন্য বের করতাম, ওয়াই এর জন্য বের করতাম, এবার শুধুমাত্র ওয়াই এর অংশটুকু বের করবো, করে শূন্য ধরবো, কারণ আমরা জানি এক্স অক্ষকে যদি অন্তর্বিভক্ত করে এক্স অক্ষের উপর দিয়ে যায় তাহলে কত হবে, শূন্য হবে, ওয়াই শূন্য হবে। তাহলে ওয়াই এর মানটা তুমি লিখবা সেম কীভাবে লিখবা, আগের মতোই, যে কে ইস টু ওয়ান, তাহলে তুমি লিখবা কে প্লাস ওয়ান, তাহলে কে লিখলা, একটু ফাঁকা দিয়ে তুমি কি লিখলা, ওয়ান লিখলা, কে এর সাথে কি আসবে, তাহলে এম ওয়ানের সাথে ওয়াই টু আসবে, তাহলে ওয়াই টু কত এখানে 6, তাহলে লিখলা তুমি এখানে গুণ দিয়ে কত 6, আর এখানে সাথে কত আসবে ওয়াই ওয়ান আসবে, ওয়াই ওয়ান কত 4, আর নিচে তো লেখা আছে সমান কত 0। হিসাব যদি করি আমরা, দেখো এটা ওদিকে গুণ হয়ে শূন্য হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে কত, যে 6k প্লাস এখানে কত আসছে 4, আর এটা তো ওদিকে শূন্য হয়ে গেছে, তাহলে অ্যান্সার কী হবে এখানে, যে 6k ইকুয়াল টু -4 আসছে আমাদের, তাহলে কে ইকুয়াল টু আসছে কত আমাদের -4 বাই কত আসছে আমাদের 6, -4/6, তাহলে কে এর মানটা আমি লিখতে পারি একটু ছোটো করে, যে 2/3। খেয়াল করো আমি এখানে ধরছিলাম কি, যে কে অনুপাতে অন্তর্বিভক্ত করে ধরছিলাম আমি, তুমি বুঝবা কীভাবে আসলে অন্তর্বিভক্ত হয়েছে কিনা। যদি তুমি দেখো তুমি অন্তর্বিভক্ত ধরছো, ধরার পরে কে এর মানটা প্লাস আসছে, তাহলে বুঝো ধরাটা ঠিক আছে, অন্তর্বিভক্তই। কিন্তু যদি দেখো যে কে এর মানটা মাইনাস আসছে, তাহলে বুঝবা কি উল্টা হবে। তার মানে যেহেতু মাইনাস আসছে লিখবো, যেহেতু কে ইকুয়াল টু -2/3, তাহলে লিখবো অর্থাৎ যে এই 2/3 মানে কি 2:3, লিখবো অর্থাৎ 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে, মাইনাস আসতে কি বুঝবা, বহির্বিভক্ত, 2:3 অনুপাতে কি হবে, বহির্বিভক্ত করবে, শেষ। এ হচ্ছে ঘটনা, যে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করবে, এই হচ্ছে জিনিস। তো আশা করি বুঝতে পারছো, পরীক্ষা আসলে আমরা করতে পারবো। সেম অঙ্কটা আমাদের দিত, আমি আরেকবার কপি করে নিচ্ছি। দেখো যদি বলতো কি, যে ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে আমি কি লিখতাম, যে হ্যাঁ এই ওয়াই অক্ষকে কি এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেহেতু ওয়াই অক্ষ, এবার আমরা কি লিখতাম, ওয়াই অক্ষে কে 0, তাহলে আমরা কি লিখতাম, যে ওয়াই অক্ষে হচ্ছে এক্স 0, তখন তুমি প্রশ্ন মতে লিখতাম, প্রশ্ন মতে এক্স ইকুয়াল টু 0, এক্স এরটা 0 ধরতাম, তাহলে লিখতে হবে যে এখানে তুমি লিখতে হবে যে 0, প্রশ্ন মতে 0 না, তাহলে আমি এক কাজ করে এখানে সরাসরি লিখে দিচ্ছি, যে এখানে কি লিখবো, ধরলাম যে কে ইস টু 1 লিখতে, কে ইস টু 1, তাহলে এখানে হবে কে একটু ফাঁকা দিয়ে হবে 1, এক্স 0, তাহলে এক্স এর স্থানাঙ্ক বের করতেছো, তাহলে x2 নিবা, x2 কত -3, তাহলে তুমি নিলা কত এখানে -3, আর এখানে x1 কত শুধু 2, তাহলে নিলা কত তুমি 2 ইকুয়াল টু কত 0, আর গুণ করে দাও, 0 আসবে -3k, আর এখানে কত আসবে 2 সমান কত 0, হিসাব করলে কত আসবে 3k সমান কত 2, তাহলে k সমান আসবে কত 2/3। এবার খেয়াল করো কে এর মানটা পজিটিভ আসছে, ধরছিল অন্তর্বিভক্ত, সূত্র লিখছে অন্তর্বিভক্ত, পজিটিভ আসছে, তার মানে কি আসলেই অন্তর্বিভক্ত। তা তুমি লিখবা সুতরাং, যেহেতু কে এর মানে এত লিখবো, সুতরাং 2/3 মানে কত 2:3, শেষ। 2:3 অনুপাতে এবার কি বহির্বিভক্ত না, এবার কিন্তু অন্তর্বিভক্ত লিখবো, সুতরাং এত অনুপাতে অন্তর্বিভক্ত করবে কে, এ দেখো এক্স অক্ষ বলছিল না এখানে, যে ওয়াই অক্ষকে কত অনুপাতে ছেদ করবে, তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে, তাহলে ওয়াই অক্ষ, এটা ছিল কোন অক্ষকে, ওয়াই অক্ষকে, তাহলে সুতরাং ওয়াই অক্ষকে এত অনুপাতে অন্তর্ভুক্ত করবে, ঠিক আছে। এস ওয়াই অক্ষকে আর এস এক্স অক্ষকে, তাহলে তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে ওয়াই অক্ষের বেলায় x0, এক্স অক্ষের বেলায় y0, এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। এই একটা অঙ্ক ছিল, এখান থেকে পরীক্ষায় বেশ আসে। তাহলে 1, 2 এর পরে আমরা আরেকটা দেখি, আমরা 3 এখানে, হ্যাঁ বলছে কি, যে এতকে এবিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু সি হয়, তাহলে এই এবি ইকুয়াল যদি এবি ইকুয়াল টু 3c, আচ্ছা এবি ইকুয়াল টু 3bc হয়। আমি বলছি 3, এই বলছে কি সি এর স্থানাঙ্ক কত, আমি প্রশ্নটা ধরাই দিচ্ছি, তোমরা এটাকে সলভ করবা। দেখো একই অঙ্ক, অন্তর্বিভক্ত বহির্বিভক্তেরই অঙ্ক, তাই আমি ধরাই দিচ্ছি। বলছে কি এখানে, যে এ আর বি দেওয়া আছে আমাদের, বলছে এ হচ্ছে একটা বিন্দু, এ কত আমাদের -2,4, বি হচ্ছে একটা বিন্দু 4,4, -5, বি একটা বিন্দু। বলছে কি এবিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, হ্যাঁ, যে এবিকে সি পর্যন্ত বর্ধিত করলাম, এবিকে কি করছে আমি সি পর্যন্ত বাড়াইতে হলাম, এই যে সি, এবিকে সি পর্যন্ত বর্ধিত করলাম, এবং যেন কি হয় এবি সমান 3bc হয়, যেন এই এবি সমান কি হয়, এটা 3bc হয়, এবি এর মানটা কি হয় 3bc, মানে এখানে এটাকে এত দূর না, এটা একটু কমই করছি, ছোটো করে দেখায় আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে বলছে কি এবি সমান 3bc ধরলাম এখানে, যে বলছে এবি এর মানটা যেন ওই 3টা বিসি এর সমান হয়, মানে এখানে যেন 3টা থাকে, 1, 2, 3টা, আর এই হচ্ছে একটা মিলে 4টা,
তো ভালো কথা। এখন বলছে সি এর স্থানাঙ্ক কত, তাই তুমি বুঝতে পারছো যে বহির্বিভক্ত। কিন্তু বহির্বিভক্ত যে হইলো কত অনুপাতে বহির্বিভক্ত, এটাই তোমাকে লিখতে হবে। যেহেতু এখানে কি হয়েছে এবি সমান সমান 3BC, তাহলে খেয়াল করো এখানে এই এবি এর মধ্যে কয়টা অংশ থাকবে, 3টা বিসি থাকবে এইটুকু, তাহলে 3টা অংশ, 1টা 2টা এসে 3টা, হ্যাঁ, তাহলে মোট হচ্ছে কয়টা, 3টা। দেখো 1টা 2টা 3টা, এইখানে একটা মোট 4টা। তাহলে কিন্তু এরকম যে এবি ইকুয়াল টু 3BC মানে কি, যে এবি এর মধ্যেই 1টা অংশ 2টা অংশ 3টা অংশ থাকবে, বিসি এর 3টা অংশ থাকবে, আর বিসির দিকে একটা আসেই, তাহলে মোট কিন্তু 4টা অংশ হইল। দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 1, মানে পুরোটা অংশের মধ্যে এইটুকু তো 3, কিন্তু পুরো অংশের মধ্যে যদি বিবেচনা করি আমরা এটাকে আমরা কি বলবো, 1 2 3 4 মোট 4। তাহলে আমরা লিখবো যেহেতু এবি সমান 3BC, সুতরাং 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 এই এসিকে পুরো এসি মানে কি, পুরো এসিকে কি হয়েছে যে পুরো এসিকে 4:1, হ্যাঁ, এই এসিকে অর্থাৎ এবিকে, হ্যাঁ, এই যে এবিটা ছিল আমাদের, এই এবিটা ছিল, আর এই আমাদের সি বিন্দুটা আসলো, আমি সরাসরি লিখবো হচ্ছে এরকম। সুতরাং এখানে কত অনুপাতে বহির্বিভক্ত হবে, সুতরাং 4:1, সুতরাং 4:, তাহলে লিখি সি বিন্দু, সুতরাং সি বিন্দু 4:1 অনুপাতে, হ্যাঁ 4:1 অনুপাতে। অঙ্কটা এই জন্য করাইলাম কারণ দেখে মনে হচ্ছে এবি 3BC, তো অনেকে লিখবে 3:1, এই জন্য অঙ্কটা করাই দিলাম যে এখানে 1 2 3 আর মোট 4, তো মোট 4-এর মধ্যে এটা একটা অংশ, তাহলে এই সি বিন্দু 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এবার বাকিটুকু অঙ্ক তুমি নিজে করতে পারবা, হ্যাঁ, যে বাকিটা অংশ নিজে করতে পারবা, এত অনুপাতে বহির্বিভক্ত করবে, সি বিন্দু এত অনুপাতে বহির্বিভক্ত করবে। এবার তুমি লিখবা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এই যে এক্স, তারপর এই যে ওয়াই, এক্স আর ওয়াই বের করে শুরু তুমি জানোই, এক্স এর শুরু লিখবা তুমি, তাহলে এক্স আর ওয়াই একসাথেও লিখতে পারো, সমস্যা নাই, যেমন একসাথে শিখে আসছি। এক্স ওয়াই সমান সমান কী হবে, এই যে এক্স এর উপর 4:1 মানে কত, এখানে বহির্বিভক্ত মানে কি 4 - 1, এখানে কি হবে যে 4 - 1, এখানে কি লিখবা যে 4 এর সাথে কি আসবে, একটু ফাঁকা দিয়ে 1, তাহলে 4 এর সাথে আসবে কত x2 কত 4, তাহলে লিখে দিলাম এখানে 4, আর গুণাগারে কি আসবে x1 কত -2, তো দিলে একটা -2, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের গেল, আর এখানে সেম আসবে আমাদের কিসের ক্ষেত্রে, y এর ক্ষেত্রে, যে 4 একটু ফাঁকা দিয়ে হচ্ছে -1, 4 এর সাথে আসবে y2 কত -5, তো দিলে হচ্ছে এখানে -5, আর সাথে কত আসবে, এই দেখো y1, তাহলে y1 কত 4, হিসাব করলে তুমি একটা পাওয়া যাবে যেখানে তোমার এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্কটা কত, ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তো এইভাবে তুমি চাইলে সলভ করে ফেলতে পারো অঙ্কটা। তো আমরা এটা বুঝে ফেললাম এখান থেকে। ও আমাদের এখানে আরও দুটো অঙ্ক আছে, আমরা একটু এটার কপি করে নিচ্ছি, কারণ আমাদের এখানে আরও দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক আসলে সেমই হবে, তো এই দুটো আমরা করে ফেলতে, একটা করলেই হয়ে যাবে আমাদের আসলে, হ্যাঁ, ওকে। তো আমরা এটা একটু মুছে নিচ্ছি, এই অঙ্কটা আমাদের আগের অঙ্কটা তো থাকলে সমস্যা নেই। আমরা এবার 4 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, দেখো 4 নম্বরটা কি বলছে, যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত। তাহলে আমি কী করবো, দেখো সরাসরি জাস্ট নিয়মটা দেখাই দিচ্ছি কী করতে হয়। একটা ত্রিভুজ দেওয়া আছে আমাদেরকে, একটা ত্রিভুজ দেওয়া, হ্যাঁ, বলছে এই কোনো ত্রিভুজে 3টা বিন্দুর স্থানাঙ্ক কী কী, একটা হচ্ছে t+1, তাহলে লিখতেছি আমি এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এখানে লেখা আছে কত t+1, 1, তো একটা বিন্দু, এখানে সেম একইভাবে একটা বিন্দু দেওয়া আছে, এখানে সেম একইভাবে একটা বিন্দু দেওয়া আছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে এইখান থেকে তুমি কি বের করো, এই 3 হচ্ছে 4, আমাকে বলছে কি এখান থেকে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং সমরেখ হইলে টি বের করতে বলছে। 1 নম্বরটা করি আমরা আগে, 4-এর 1 বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের। তো আমি কি লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, তো ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে এরকম, যে এরকম x1 x2 x3, তারপর কি লিখতাম আমরা y1 y2 y3, সাথে কি লিখতাম 1 1 1, ঠিক আছে। এবার এখান থেকে আমরা লিখে আসো, এখানে কি হবে x1 x2 x3 মানগুলো লিখি। x1 এর মান কত, যে t+1, তাই লিখি আমি এটা x1, প্রথমটুকু x1 তাই না, x1 y1, আমি লিখতেছি এটা t+1, তো t+1, তারপর হচ্ছে y1 পাশে বসাই দিচ্ছি আমি 1, তারপর হচ্ছে 2t+1, এটা হচ্ছে কত আমাদের 2t+1, আর y2 কত 3, তাহলে বসাই দিলাম 3, যে কত 2t+2, তাহলে লিখলাম কত 2t+2, আর পাশে আসছে কত 2t, এই হচ্ছে আমাদের কি y, আর সাথে কি বসবে যে 1 1 আর হচ্ছে 1, তাই না, এই আমাদের হয়ে গেল কি, যে হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দেখবো। সুতরাং ত্রিভুজের আমরা জানতাম, আমরা জানি এটা যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, নির্ণায়ক, এই নির্ণায়ক বের করতে হয় x1 x2 x3 এগুলো দিয়ে, ওকে। তো আমরা এখন এই নির্ণায়কটা সলভ করবো। সলভ করে আসলে প্রথমে কি করবো, যে কোনো একটা বরাবর ভাঙলাম আমরা, এক বরাবর ভাঙলে কি হয় তুমি খেয়াল করো, নর্মালি নিচ্ছি, জাস্ট নর্মাল নিচ্ছি t+1, তো লিখলাম আমি t+1,
তো কী হবে সারিবাদ কলামবাদ এইভাবে গুণ করো, 3 × 3 মাইনাস কত আসবে 2t আসলো। তো প্রথমটা প্লাস নিচ্ছি আমরা, এটা কিন্তু এভাবে ব্র্যাকেটই আছে, ওটা মাইনাস মাইনাস করে নেব এই যেটা যে 2t + 1। তো মাইনাস যদি আমরা নেই এটার সাথে কী আসবে আমাদের খেয়াল করো, এইটুকুর সাথে মাইনাস আকারে থাকবে কত, এই মাঝখানের সরি এটা না 1 আসবে। আমরা এই বরাবর ভাঙতেছি, ধরলাম কি এই বরাবরই ভাঙতেছি, তাহলে -1 আসলো আমাদের। তো এই বরাবর কী হয় কী যাবে সারিবাদ কলামবাদ, তো গুণ করলে আসবে কত, এটা আসবে 2t + 1। আর এইবার গুণ করলে কত আসবে, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, যে মাইনাস দিয়ে সূত্রের 2t + 2 ছিল, মাইনাস দিয়ে একবার দিয়ে দিলাম আমি, -2 হয়ে গেল আর কি। ওকে, তাহলে এই যে এক্স, এই যে এক্স ওয়াই আর যে পরটা জেড মনে করো, তো এবার এক্স ওয়াই ধরলাম, আই জে এটা কে ধরলাম, তো কে এর মানটা কত এখানে 1। তো এই বরাবর কী হবে সেম, এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ, সারি কলামবাদ, এইবার গুণ হবে 2টির সাথে 2t + 1 এর গুণ হবে, একবারে গুণ করে দিই। এই 2টির সাথে 2t গুণ করলে কত হবে, যে 4t², লিখে দিচ্ছি আমি যে 4t², এটা দিয়ে গুণ করতেছি আমরা এটাকে, তো 4t² প্লাস কত 2t, তাহলে লিখব প্লাস 2t, সূত্রের মাইনাস, তো সূত্রের মাইনাস দিলাম। এবার কি হবে, এবার সারিবাদ কলামবাদ, এইবারও গুণ হবে, 3 × 2 = 60, তাহলে 3 × 2 = 6, তাহলে কত 6t প্লাস কত 6 প্লাস কত প্লাস হচ্ছে 6, কিন্তু যে মাইনাস ছিল আগে, তাহলে এটা -6 হয়ে যাবে, শেষ। এই হচ্ছে আমাদের জিনিস। এবার তোমাকে জাস্ট তুমি এটা গুণটুন করবা, করে দেখবা যে কী আসে, তুমি একটু সাজাবা গুণটুন করে, এটা দিয়ে গুণ করবা, এটা দিয়ে গুণ করবা, একটু হালকা পাতলা সাজাবা। তুমি একটু মোটামুটি সাজাই, গুণ টি দিয়ে গুণ করলে কত আসবে, আসবে 3t, তো টি দিয়ে গুণ করলে কত আসবে -2t², ওকে, যোগ 1 দিয়ে গুণ করলে আসবে 3, 1 দিয়ে গুণ করলে আসবে -2t, গেল এটুকু, এটুকু ছিল। হ্যাঁ, বা আমি এক লাইনে লিখতেছি আর কি, মনে করো সব এক লাইন লিখবে, এবার মাইনাস এখানে, তো এখানে কি থাকে দেখো -2t + 2t, 1 থেকে -2 বাদ দিলে কত হয় -1, তো -1 আর এখানকার 1 হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওইখানে কি থাকে আমাদের খেয়াল করি যে 4t² থাকে, তাহলে লিখলাম 4t², আর এখানকার +2t -6t করলে কত আসবে -4t, আর আসবে কত -6। এই হচ্ছে রাশিটা। এবার তুমি দেখবে এখানে আরও কী হিসাব করা যায়, হিসাবগুলো করতে থাকবা, জাস্ট এতটুকুই। 4t² আর 2t² হিসাব করলে আসবে কত, শুধু 2t², তবে শুধু টি এরগুলো হিসাব করি আমরা, এখানে 3t -2t করলে আসবে শুধু টি, শুধু টি এর সাথে -4t করলে আসবে কত t, -4t মানে কত -3t, তাহলে -3t এরকম কিছু একটা আসবে। সেম একইভাবে তুমি হিসাবগুলো করো, এখানে 3 একে 4, 4 থেকে 6 বাদ দিলে কত হবে -4 থেকে 6 বাদ দিলে কত হবে, 4 থেকে 6 বাদ দিলে হবে কত -2। এই যে জিনিস চলে আসলো তোমার, এই তোমার ক্ষেত্রফল, এই তোমার ক্ষেত্রফল, শেষ। আমি বলছিল ক্ষেত্রফল বাই করো, তোমার ক্ষেত্রফল এটাই। তো আশা করি বুঝতে পারছো, এরকম আমাদের আসবে যে 2t² এরকম দিয়ে একটা অ্যান্সার আমাদের আসবে। আমাদের পরেরটা কি বের করতে বলছে দেখো, বলছে এত, প্রথমটা শেষ আমাদের, হ্যাঁ পরেরটা আমাদের কি বলছে, বলছে বিন্দুটি সমরেখ হলে, তাহলে 1 নম্বর, 2 নম্বর বলছে বিন্দুটি সমরেখ হলে, তাহলে বিন্দু 3টি সমরেখ হলে, বিন্দু 3টি সমরেখ হলে, বিন্দু 3টি সমরেখ হলে কি হবে, সমরেখ হলে হবে কি, শর্ত কি যে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, এই জানতাম আমরা। তো এইটুকু সমস্যা আমরা 0 ধরবো, তাহলে প্রশ্ন মতে কী করবো আমরা, প্রশ্ন মতে এই যে এটা, যে 2t² - 3t - 2 = কত 0। এখানে তুমি হিসাব করে কারণ বের করবা, টি এর মান বের করবো, ক্যালকুলেটারে বের করতেছি, আমি ক্যালকুলেটারে বের করছি, আমার সব তোলা আছে, কারণ এই যে t² এর আগে আছে 2, তো 2 বসাই দিলাম আমি, আর টি এর আগে আছে কত -3, আর সি এর আগে আছে কত -2, হিসাব করলে আসে একটা মান আসে 2, তাহলে টি এর মান একটা আসে 2, আর আসে কত -1/2, তাহলে -1/2, তাহলে আমাদের টি এর মান হবে এই দুইটা, এই দুইটা হলে কি হবে সমরেখ হবে, শেষ। এই হচ্ছে আমাদের দুইটা অঙ্ক হয়ে গেল, যেখানকার 4 পড়াটা যা বলছিল তাই হয়ে গেল। আশা করি বুঝতে পারছো যে এখান থেকে কীরকম অঙ্ক দিতে পারে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে। আমরা সিকিউর মধ্যেও দেখবো এরকম অঙ্ক দিচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো তুমি এটার মধ্যে স্টার দিয়ে রাখো এই অঙ্কটার মধ্যে, ঠিক আছে। এই অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে। আমরা দেখি এখান থেকে আমরা ওকে ওকে আমাদের হচ্ছে আমাদের গেল। আমরা এবার এখান থেকে আরেকটা কপি করে নিচ্ছি, আমরা এই ছোটোটাকে কপি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সমস্যা নেই। আরেকটা অঙ্ক যেটা আমাদের আছে এখানে, তাই না, 3-4 পরে আমাদের কত হচ্ছে 5 নাম্বার, খেয়াল করো 3-4 পর আমরা 5 নাম্বারটা দেখতেছি। তো কী হবে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে, একটু আগে যা করলাম তাই, তো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা কিছু না, ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, জাস্ট এটা হিন্টস তোমাকে দিয়ে দিচ্ছে। কত নাম্বারটা আমাদের 5 নাম্বার আর কি।
বলছে ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া, বলছে এই সেট ত্রিভুজ দেওয়া একটা আমাদের, এই ত্রিভুজের কি কি বিন্দু দেওয়া আছে দেখো, এই বিন্দুগুলো দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, সেম আগের মতো লিখবা ত্রিভুজের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল এটা কিন্তু ত্রিভুজের, যখন এই ত্রিভুজ বলে তখন তুমি এই সূত্র ইউজ করবা। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ডেল সমান সমান এই সেম কাহিনী, এই সেম কাহিনীটা করবা। এখানে যে x1 এর মানটা বসাবা, এখানে x2 বসাবা, এখানে বসাই দিচ্ছি x1, কি হবে এখানে x1 x2, তাহলে কি হবে এখানে x3, সেম একইভাবে y1 y2 y2 y1 y1 y2, তারপর কি y3, তারপর কি হবে 1 1 1, তাই না? ওই সেম স্টাইলে আমাদের এখানে দেখো এই যে x1 দেওয়া আছে, x2 দেওয়া আছে, x3 দেওয়া আছে, হিসাব করলে একদম সেম আগের মতো করে আমরা কিন্তু তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তো ত্রিভুজের একটা ক্ষেত্রফল চলে আসবে এখান থেকে, সেম মানগুলো বসাই, এটা আমরা অলরেডি প্র্যাকটিস করছি। আমরা এখানে আসলে 2 নম্বর অঙ্কটা করার জন্য এই অঙ্কটা নিচ্ছি। আসলে বলছি তোমাকে বি হতে এসি এর উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে বি হতে এসি এর লম্ব দৈর্ঘ্য মানে কি, যে এই জিনিসটা, যে বি হতে এসি এর উপরে আমি একটা লম্ব টানলাম, এটা লম্ব টানলাম, বি হতে এসি এর উপর লম্ব দৈর্ঘ্য, সপোজ নাম দিলাম মনে করো বিডি, বিডি। এখন জিজ্ঞেস করছে লম্ব দৈর্ঘ্যের মান কত, কীভাবে করতে পারি, আমরা একটু আগেই যে ক্ষেত্রফলটা বের করলাম, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অন্যভাবে লিখতে পারি, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরকম, যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হচ্ছে জিনিস, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার আমরা কী করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কী করবো আমরা, এই দেখো আসো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এক কাজ করি, ত্রিভুজের যে ক্ষেত্রটা বের করছিলাম যে এখান থেকে, তাহলে সেটা বসাবো, আমরা এই মানটা বসাবো। তো খেয়াল করো ভূমি কত আমাদের, আসলে ভূমি হচ্ছে এটা, মানে আমি এখানে টানলাম, যেমন এখানে নাম দিচ্ছি আমি, এর হচ্ছে আমাদের হচ্ছে ডি, এটা বিডি। তো ভূমি হচ্ছে কিন্তু এসি, তাহলে আমি কী করবো, এসি এর মানটা বের করবো, এসি এর দৈর্ঘ্য বের করা যাবে, কারণ কি দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে আমরা পারি, সেটা আমি বের করে দেখাচ্ছি। এসি কীভাবে বের করবো, তো এসি হবে হচ্ছে রুট ওভার এরকম, তাই না, x1 - x2 হোল স্কোয়ার। তো 5 - 3 করলে আসবে কত, যে 5 - 3 -3 হয়ে যাবে +3 হয়ে যাবে, এত হোল স্কোয়ার, যোগ কি আসবে y1 - y2, কি আসবে -8 - 9 হোল স্কোয়ার। এই যে এসি চলে আসছে আমাদের, শেষ এসি। তো এসি এর দৈর্ঘ্য বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত বিডি, এই বিডির মানটা আমি চাই, তাই না? তো আমি এই মানটাই দেখো গ নম্বরে পাইছি, তো গ নম্বর থেকে পাইছি এই মানটা, তারপরে আমি হাফ জানি, তো এখানকার আমি এসি জানি, তাহলে এখান থেকে কী চলে আসবে, এই যে বিডিটা বের হয়ে আসবে। তো শুধু তুমি লিখতে পারো, সুতরাং বিডি সমান সমান কত, এই যে এত। এই হচ্ছে জিনিসটা, মানে এইভাবে তোমাকে পরীক্ষায় বলতে পারে, সৃজনশীলে এই কথাগুলো বলে, কীভাবে সৃজনশীল এই কথাগুলো বলে, এগুলো নিয়েই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা আমাদের পার্ট 2 আর কি। সেই পার্ট 2তে আমরা দেখব বাকি অংশ, ইম্পর্টেন্ট ঢাল, সরলরেখার সমীকরণ, মধ্যবর্তী কোণ, লম্ব দূরত্ব, লম্বরেখার সমীকরণ, অনেক কিছু আসবে। পার্ট 2টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ওইখানে আমাদের সৃজনশীলের ম্যাক্সিমাম জিনিস থাকবে। এখানে আমাদের সৃজনশীলের অনেক জিনিস আছে যেগুলো সৃজনশীলের মধ্যে গিয়ে কাজে লাগবে, হ্যাঁ, একদম শুরুর দিকে জিনিস এগুলো। এবং নেক্সট ক্লাসে আমরা একদম খুব সুন্দরভাবে দেখে ফেলবো হচ্ছে সৃজনশীলের যে ইম্পর্টেন্ট আরও আমাদের টপিকগুলো আছে সেগুলো, এবং সিকিউ অ্যানালাইসিসও আমরা করব। তো তার আগে এতটুকু জিনিস খুব ভালো মতো করে ফেলো তুমি। 3.1 3.2 এই চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো বোর্ডে অনেক বেশি আসছে, তোমাদের কাজ কি, তোমাদের এই জন্য কি, তুমি এই 3.1, তারপরে হচ্ছে 3.2 3.3, হ্যাঁ, এই জিনিসগুলো তুমি করো কি, যেগুলো বোর্ডে অনেক বেশিবার আসছে, হ্যাঁ, বোর্ডে অনেক বেশিবার আসছে, সেই ম্যাথগুলো মাস্ট করে ফেলো। বোর্ডে অনেক বেশি আসা ম্যাথ, বোর্ডে আসা অনেক বেশি আসা ম্যাথগুলো তুমি একবার করে ফেলবো, ঠিক আছে? চেষ্টা করো, তাহলে তুমি দেখবে যে তোমার কোনো কনফিউশন থাকবে না, কোনো ভয় থাকবে না, যেভাবেই আসুক তুমি যেন করতে পারো, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ।